আসসালামু আলাইকুম। এমদাদ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। তাহলে আজকে আমাদের পাস্ট পেপারস বা রিকল কোয়েশ্চেন, যেটা বিগত বছর কোয়েশ্চেন এমআরসি পার্ট ওয়ানে যে কোয়েশ্চেন গুলো আসছে সেগুলো রিলেটেড যে কোয়েশ্চেন ব্যাংক পাস্ট পেপার সেটা সলভ করব। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আহ, আপনাদের পরীক্ষা হচ্ছে অগাস্টের কত তারিখ, 17 না 14 তারিখ জানি। 14 তারিখ ভাই। তাহলে 14 তারিখ হলে দ্যাট মিনস হচ্ছে আহ, জুলাইয়ের 15 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা পাস পেপার কোশ্চেনটা শেষ করে ফেলবো আর কি। লাস্ট 5 ইয়ার্স এর 15 তারিখের মধ্যে টার্গেট থাকবে। তো এরপরেও আপনারা 1 মাস সময় পাবেন। হ্যাঁ, এই বাকি 1 মাস সময়টা আপনারা এখন তো আমার সাথে একবার পড়বেন। পড়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে, যখন আমরা কোশ্চেনগুলো সলভ করব তখন আপনার কাছে যে কোশ্চেনটা মনে হবে একটু কঠিন, মানে আরেকবার দেখা লাগবে, তো ওই কোশ্চেনটা আপনি একটু দাগায় রাখবেন। আর যদি হার্ড কপি না থাকে তাহলে একটা মানে খাতা নিয়ে বসে যান, খাতা রাখেন সাথে। আর জাস্ট হচ্ছে মে 2019 লেখা, তাহলে 1 নাম্বার কোশ্চেন বা 11 নাম্বার কোশ্চেন অথবা 13 নাম্বার কোশ্চেন, অর্থাৎ যে কোশ্চেনটা আপনার কাছে মনে হয় যে না আরেকবার একটু দেখলে ভালো হবে, সেই কোশ্চেন নাম্বারটা একটু লিখে রাখবেন। তাহলে হবে কি, আপনি পরবর্তীতে যখন রিভিশন দিতে যাবেন তখন আপনার টাইমটা কম লাগবে, এবং সিলেক্টিভ যে কোশ্চেনটা আপনার একটু মানে দেখার মতো, তাহলে সেই কোশ্চেনটা দেখলে আপনার হয়ে যাবে আর কি। তাহলে আমরা হচ্ছে এখন থেকে 15 তারিখের মধ্যে টোটাল আমরা আমাদের ট্রাই থাকবে যে লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন সলভ করার জন্য। আর এই সময়টা আপনার কাজ হচ্ছে, আমি আশা করি আপনাদের পাস টেস্ট পাস মেডিসিন এবং হচ্ছে থিওরি রিলেটেড, স্পেশালি পাস টেস্ট পাস মেডিসিন রিলেটেড কোনো মানে কোশ্চেন ব্যাংক সলভ রিলেটেড কোনো হোমওয়ার্ক আর বাকি নাই। সব সলভ হয়েছে, সেটা আমি অবশ্যই ধরে নিব। আর যদি এর মধ্যে আপনাদের কোনো বাকি থাকে, আমি বলবো যে উইদিন 5 ডেজ এর মধ্যে পাস টেস্ট পাস মেডিসিনের বাকি কোশ্চেন গুলো যেগুলো আপনার বাকি আছে আর কি, সেগুলো সলভ করে ফেলেন। আর যাদের অলরেডি পাস টেস্ট পাস মেডিসিন পড়া হয়ে গেছে, আপনাদের এখন কাজ হচ্ছে মাগরাবি, যদি আপনি থিওরি পড়েন মাগরাবি বই থেকে, তাহলে মাগরাবি বইয়ের থিওরিটা পড়বেন। কেউ যদি পাস মেডিসিনের থিওরিটা পড়েন তাহলে পাস মেডিসিনের থিওরি রিভিশন দিবেন। কেউ যদি নোটস পড়েন তাহলে নোটসের থিওরিটা হচ্ছে আপনি এখন রিভিশন শুরু করবেন। তার প্রতিদিন আমাদের হচ্ছে পাঁচ পেপারের ক্লাস হবে। তো ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমাদের স্পেশালি 4টা বলতে 4:30 আমরা শুরু করবো আর কি। তো আজকে একটু যেহেতু ইনিশিয়াল সেহেতু আমি 4টা শুরু করছি। তো আমাদের টার্গেট থাকবে যে প্রতিদিনই আমাদের বিকাল বেলা 100 করে কোশ্চেন সলভ করা। হ্যাঁ, তো আপনার এই 2 ঘন্টা সময় যাবে শুধুমাত্র কোশ্চেন সলভের উপরে। হ্যাঁ, প্রতিদিন দুই বেলা হচ্ছে কোশ্চেন সলভের উপরে 2 ঘন্টা সময় যাবে। আর বাকি যে সময়টা, সেই সময়টা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে থিওরি পড়তে হবে। থিওরি হচ্ছে ওই যেটা বললাম, যেখান থেকে আগে আপনি থিওরিটা পড়ছেন সেখান থেকে আপনি আপনার মতো করে থিওরিটা পড়বেন, এবং টার্গেট রাখবেন নেক্সট মান্থের 15 তারিখের মধ্যে প্রতিটা সিস্টেমের থিওরি যেন আরেকবার রিভিশন হয়ে যায় আর কি। হ্যাঁ? তাহলে 15 তারিখের পরে অর্থাৎ পাঁচ পেপারস টোটাল কোশ্চেন সলভ করার সময়টাই আপনার টার্গেট থাকবে থিওরিটা আরেকবার রিভিশন দিয়ে ফেলতে। তাহলে আপনি ধরেন 15-16 তারিখ থেকে আবার নতুন করে ধরবেন থিওরি পড়া। তাহলে 15-16 তারিখ থেকে ধরলে আপনার টার্গেট থাকতে হবে যে আপনার নেক্সট মান্থের অগাস্টের হচ্ছে 10 তারিখ, 10 তারিখ বলতে 5 তারিখের মধ্যে আরেকবার টোটাল থিওরিটা শেষ করে ফেলা। তাহলে পরীক্ষার আগে আরেকবার জাস্ট হচ্ছে একটা ওভারভিউ করে গেলেই মানে পরীক্ষাটা ইনশাল্লাহ ভালো হবে আর কি। হ্যাঁ, তো এই জন্য এখন আপনার কাজ হচ্ছে প্রতিদিন আমার সাথে 100 কোশ্চেন সলভ করার সেশনটা থাকবেন 2 ঘন্টা। আর চেষ্টা করবেন সর্বোচ্চ লাইভে থাকার জন্য, কারণ 100 কোশ্চেন আবার নিজে নিজে সলভ করলে আবার দুই দুই ঘন্টার মতো সময় যাবে। তো যদি ডিউটি থাকে বা কোনো ব্যস্ত থাকে তাহলে হচ্ছে রেকর্ডেড ক্লাস থাকবে, সেই রেকর্ডেড ক্লাসটা হচ্ছে দেখে ফেলবেন আর কি। হ্যাঁ? আর থিওরি হচ্ছে অবশ্যই আপনার মতে আপনি যেখান থেকে আগে থিওরি পড়ছেন সেই থিওরিটা পড়বেন। আর পাস পেপার কোশ্চেন থেকে, এবং স্পেশালি আমরা পাস টেস্ট পাস মেডিসিন যখন পড়ছিলাম তখনই পাস পেপারের ম্যাক্সিমাম কোশ্চেন আসলে পড়া হয়ে গেছে। তারপর হচ্ছে একটা ওভারলুক নিতে হবে যে এই কোশ্চেনগুলো যেহেতু বিগত বছরে এমআরসিপি পরীক্ষায় আসা কোশ্চেন, তার মানে আমি যে পরীক্ষা অ্যাটেন্ড করব আমার কোশ্চেনের প্যাটার্নটা অনেকটা এইরকমই থাকবে। হ্যাঁ, এরকম প্যাটার্নে থাকবে। অর্থাৎ আপনার অ্যাকচুয়াল স্মেলটা হচ্ছে এইগুলো এমআরসিপি পার্ট ওয়ান কোশ্চেনের আপনার কোশ্চেন আর কি, পাস পেপার কোশ্চেনটা। তো এখন মেইনলি হচ্ছে এইটাই, আপনি থিওরি পড়বেন আর আমার সাথে প্রতিদিন হচ্ছে কোশ্চেন সলভ করবেন। হ্যাঁ, তো এরপরে নিজে নিজে প্রতিদিন চেষ্টা করবেন যে 10 থেকে 12টা কোশ্চেন, হ্যাঁ,
10 থেকে 12টা কোশ্চেনের মতো একটু নিজে নিজে একটু পড়ার জন্য। এটা কখন করবেন সেটা হচ্ছে আপনার আমাদের যখন পাস পেপার কোশ্চেন বেসটা সলভ শেষ হয়ে যাবে, দ্যাট মিনস হচ্ছে ধরেন 15 তারিখের দিকে জুলাইয়ের, তাহলে 15 তারিখের পরে আপনার 1 মাসের মতো সময় আছে। এই 1 মাস সময় ডেইলি আপনি 10 থেকে 15টা কোশ্চেন পড়তে হবে। কারণ কি? কারণ হচ্ছে অভ্যাসটা ধরে রাখার জন্য, কোশ্চেন সলভের অভ্যাসটা ধরে রাখার জন্য। কারণ আপনি যদি কোশ্চেন সলভটা স্টপ করে দেন, তাহলে দেখবেন নতুন করে আবার যখন পড়তে যাবেন কোশ্চেন হুট করে প্রথম থেকে সলভ করা শুরু করবেন অনেকদিন পরে, তো নিজের কাছে একটু ক্লামজিনেস লাগবে। তো পরীক্ষাতে যেন জাস্ট ইজিনেসটা লাগে সেই জন্য হচ্ছে আপনি প্রতিদিন 10 থেকে 15টা কোশ্চেন, এটা হচ্ছে আমাদের পাস পেপার কোশ্চেন সলভ শেষ হওয়ার পরে আপনি পড়া শুরু করবেন আর কি, হ্যাঁ। এবং এটা আমি লাস্ট ডেতেও বলে দিব আর কি কিভাবে পড়তে হবে। আর পাস পেপার কোশ্চেন থেকে অ্যাটলিস্ট আপনি অ্যারাউন্ড 15টার মতো কোশ্চেন আপনি পেয়ে যাবেন সরাসরি। আর 50%, আমি তো লাস্ট বেস্ট যতগুলো ডায়েট দেখছি 50%-এর উপরে, কোনো কোনো ডায়েটে দেখছি 60%, 65% কোশ্চেন পাস পেপার কোশ্চেনের টপিক রিলেটেড করে থাকে। অর্থাৎ এইগুলো জিনিসগুলো আমাদের পড়ায়, জাস্ট হচ্ছে এগুলো হচ্ছে আবার রিভাইজ করতে হবে, রিক্যাপ করতে হবে। তাহলে ইনশাল্লাহ আমাদের পরীক্ষাটা ভালো হবে আর কি। সো আমাদের আজকে যে কোশ্চেনটা আমরা সলভ করব, আমরা জানি যে আমাদের প্রতিটা ডাইটে 200 কোশ্চেনের উপরে পরীক্ষাটা হয়, হ্যাঁ। 200 কোশ্চেনের উপর পরীক্ষাটা হয়। বাট রয়্যাল কলেজ থেকে হচ্ছে প্রতিটা ডাইটে 100 কোশ্চেনের বেশি ওরা দেয় না, হ্যাঁ। তো আমরা প্রতিটা ডাইটে 100 করে কোশ্চেন পাবো। আর 100 কোশ্চেন হচ্ছে রয়্যাল কলেজ দেয় না, এগুলো হচ্ছে ওরা হচ্ছে রেখে দেয়, ঠিক আছে। তো আজকে আমরা যে ডাইটটাতে শুরু করব সেটা হচ্ছে 2019-এর যে মেয়ের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা হচ্ছে সলভ করবো আর কি, হ্যাঁ। তাহলে 1 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট লং টার্ম ইন্টারভেনশন। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট লং টার্ম ইন্টারভেনশন। এখানে একটা ইসিজি করছে, ইসিজি বলছে সাইনাস রিদম আছে এবং শর্ট পিয়ার ইন্টারভাল সাথে উইথ দ্য ডেল্টা ওয়েভ আছে। এই যে শর্ট পিয়ার ইন্টারভাল এবং ডেল্টা ওয়েভ, এটা দেখে আমরা ডায়াগনোসিস কিন্তু বুঝতে পারি কি হবে এটা। WPW syndrome. WPW সিন্ড্রোম। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম। সো শর্ট পিয়ার ইন্টারভাল থাকে এবং ডেল্টা ওয়েভ থাকে। আচ্ছা, সো এখানে আপনারা এটার আনসারটা যদি আমরা অপশন না দেখে যদি জানতে চাই, ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোমের লং টার্ম ইন্টারভেনশন দ্যাট মিনস ডেফিনেটিভ ট্রিটমেন্ট কি দেওয়া হয় জানি? Flecainide. নো, অ্যামিওডারন। নো, নো, নো। ডেফিনেটিভ ট্রিটমেন্ট পাথওয়েকে ব্লক করতে হবে, হ্যাঁ। যেহেতু অ্যাক্সেসরি পাথওয়ে রেডিও থাকে, ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন তো। Electrophysiological রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করতে হবে, তাই না? ablation. যেহেতু অ্যাক্সেসরি পাথওয়ে থাকে এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে, তাহলে সেই অ্যাক্সেসরি পাথওয়ে গুলাকে অ্যাবলেশন করে দিতে হবে আর কি রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে। দেখেন ওরা কোশ্চেনটা কিভাবে সাজাইছে। A 22 years old man is admitted to the episode of paroxysmal supraventricular tachycardia, which required cardioversion after the collapse at the local nightclub. This is the second occasion that he has suffered palpitation over the past 6 months. So he does not drink coffee or does not use illicit drugs. তাহলে এখানে ওই যে ডাব্লিউ সিন্ড্রোমের পেশেন্ট গুলো এসবিটি নিয়ে আসে যেটাই দিছে এবং কোলাপসের হিস্ট্রি আছে। বিপি ভালো আছে এবং পালস হচ্ছে 85 রেগুলার। চেস্ট হচ্ছে ক্লিয়ার, বিএমআই হচ্ছে নর্মাল, ওকে বাকি সব ভালো। তাহলে ইসিজিতে মেইন পয়েন্টটা সেটা হচ্ছে শর্ট পিয়ার ইন্টারভাল এবং সাথে হচ্ছে ডেল্টা ওয়েভ আছে। তাহলে আমাদের লং টার্ম ইন্টারভেনশন যেটা সেটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। আর যদি আপনার রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন অপশনে না থাকতো তখন আমরা ট্রিটমেন্ট কি দিয়ে করতাম? আমার তো অ্যামিওডারন হবে যেহেতু স্ট্রাকচারাল একটা অ্যাবনরমালিটি আছে। ইয়েস। তবে ডাব্লিউপিডাব্লিউ এর ক্ষেত্রে আপনার এমিডেরন এবং ফ্লিকেনাইট এগুলো হচ্ছে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস। তো ডাব্লিউপিডাব্লিউ এর ক্ষেত্রে চয়েস অফ অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ হচ্ছে ফ্লিকেনাইট, ওকে। সো কোনো পেশেন্টের অ্যালকোহল খাইছে, সেটা খাওয়ার পরে যদি অ্যালকোহল রিলেটেড করে যদি তার প্যারাক্সিসোমাল এট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে, অ্যারিথমিয়া ডেভেলপ করে, অথবা ডাব্লিউপিডাব্লিউ সিন্ড্রোমের কোনো পেশেন্ট যদি হয়, তাহলে সেই পেশেন্টের রিদম কন্ট্রোল করতে হলে আমাদের ড্রাগ অফ চয়েস হচ্ছে ফ্লিকানাইট, ঠিক আছে। ড্রাগ অফ চয়েস হচ্ছে ফ্লিকানাইট। দুইটা জায়গায় খেয়াল রাখতে হবে, অ্যালকোহল খাইলে মানুষ ফ্লাইং মোডে থাকে, আর ডাব্লিউপিডাব্লিউ সিন্ড্রোমটাও অ্যাক্সেসরি পাথওয়ে থাকে, অ্যাক্সেসরি পাথওয়ে দিয়ে ইম্পালসটা হচ্ছে ফ্লাই করে এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে চলে যায়। তো এরকম ফ্লাইং কন্ডিশন দুইটাতে আমরা ফ্লিকানাইট দিব, ওকে। আর ফ্লিকানাইট অপশনে না থাকলে সেই ক্ষেত্রে আমরা এমিডোরন চিন্তা করবো, আদারওয়াইজ নো। তো দুইটা জায়গায় আমরা মেনলি হচ্ছে ফ্লিকেনাইট ইউজ করি, খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম, আর একটা হচ্ছে আমাদের অ্যালকোহল রিলেটেড করে আর যদি এট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে আর কি সেক্ষেত্রে।
ওকে, সো পরের কোশ্চেনটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি কজেস অফ দ্য রাইট আপার কোয়াড্রেন্ট পেইন। হ্যাঁ, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন। An 18 years old man admitted to the emergency department with the right upper quadrant pain, nausea এবং vomiting. তাহলে pain, nausea, vomiting. He tells you that chronically anemic and his problem that is red blood cell runs in the family. তাহলে red blood cell related তার problem একটা ফ্যামিলিতে আছে. That episode of the abdominal pain that increased over the past few months. She looks pain এবং pyrexial আছে, temperature 37.9. Blood pressure okay, abdominal palpation confirm the tenderness in the right upper quadrant and you also noted that splenomegaly আছে। এদিকে হিমোগ্লোবিন কমে গেছে এবং পেরিফেরাল ব্লাড ফিল্মে স্ফেরোসাইট পাইছে। তাহলে পেশেন্টের ডায়াগনোসিসটা কি বলবেন? হেরিডিটারি স্পেরোসাইটোসিস। এক্স্যাক্টলি, এক্সেলেন্ট। সো পেশেন্টের হেরিডিটারি স্পেরোসাইটিস আছে এবং তার রেড সেল রিলেটেড তার ফ্যামিলি হিস্ট্রি আছে, পজিটিভ আছে। তার মানে এটা হচ্ছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস। তাহলে হেরিডিটারি স্পেরোসাইটোসিস আমরা যেটা জানি তাদের হচ্ছে ক্রনিক হেমোলাইসিস হয়, তাই না? ক্রনিক হেমোলাইসিস হয়। আর এই হেমোলাইসিসের ফলে আমাদের কিছু জিনিস মানে হেমোলাইসিসের কমপ্লিকেশন ডেভেলপ করে। এজ এ রেজাল্ট পেশেন্টের এখন রাইট আপার কোয়াড্রেন্ট পেইন আছে। এই যে পেইনটা হচ্ছে এটা কিসের জন্য হতে পারে? এনিওয়ান? হেমোলাইসিস, ক্রনিক হেমোলাইটিক পেশেন্টের আমাদের গল ব্লাডারে স্টোন হয়, তাই না? পিগমেন্টেড স্টোন হয়। হ্যাঁ, তাহলে এখন যেহেতু তার রাইট আপার কোয়াড্রেন্টে একটা পেইন আছে, টেম্পারেচার বেড়ে গেছে, তার মানে হচ্ছে পেশেন্টের হচ্ছে কোলিলিথিয়াসিস হয়েছে। হ্যাঁ, কোলিলিথিয়াসিস এখন হয়েছে। আচ্ছা, সো এখানে আমরা হেসপ্যারাসাইট পেলাম এবং ডাব্লিউবিসি কাউন্টটা দেখেন বেশি আছে, আর প্লাটলেট, সোডিয়াম, ক্রিয়েটিনিন, ইএসআর বেশি আছে। এএলটি একটু বাড়ছে কারণ লিভার ফাংশন তো অল্টার হবেই যেহেতু স্টোন আছে। অ্যালকালাইন ফসফেটেসও বাড়ছে, বিলিরুবিনও কিছুটা বাড়ছে। হুইচ অফ দ্য ফলোইং দ্য মোস্ট লাইকলি কজেস রাইট আপার কোয়াড্রেন্ট পেইন? বার্চার সিন্ড্রোম, কোলিসিস্টাইটিস, এপিস্টেন বারবারাস ইনফেকশন, গিলবার্ট সিন্ড্রোম, হেপাটাইটিস এ। ইয়েস, cholecystitis. তাহলে কোলিসিস্টাইটিস ডিউ টু কোলিলিথিয়াসিস। ডিউ টু কোলিলিথিয়াসিস। ওকে, সো এটাই পেশেন্টের ক্ষেত্রে আমাদের যেহেতু ক্রনিক হেমোলাইটিক অ্যানিমিয়া আছে ডিউ টু হেরিডিটারি স্প্যারোসাইটোসিস, সো এখানে তার গল ব্লাডার স্টোন ফর্ম হয়েছে, সেখান থেকে হচ্ছে গল স্টোন রিলেটেড করে তার কোলিসিস্টাইটিস ডেভেলপ করছে, যেহেতু অ্যাবডোমিনাল পেইন সাথে ফিভার সাথে হচ্ছে ইনফ্লামেটরি মার্কার গুলো রেজড আছে। ওকে, so for which of the following therapies is the most likely to be benefit? Most likely to be benefit. An 18 years old woman who is sitting her end of the school exam is reviewing the first seizure clinic. She suffered from generalized tonic-clonic seizure, comes to the clinic for 3 weeks earlier. তাহলে একটা পেশেন্ট টনিক-ক্লনিক সিজার নিয়ে আসছে এবং পেশেন্ট হচ্ছে একটা ফিমেল পেশেন্ট, রিপ্রোডাক্টিভ এজের পেশেন্ট। তাহলে এই যে টনিক ক্লনিক সিজার জেনারেলাইজড এই পেশেন্টের ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস কিটা ট্রিট করবেন? লেভিটেরাসিটাম। এক্স্যাক্টলি। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে লেভোটিরাসিটাম। হ্যাঁ, আমরা যেটা জানি যে টনিক ক্লনিক সিজার জেনারেলাইজড টনিক ক্লনিক সিজারে ইউজুয়ালি ড্রাগ অফ চয়েস হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রোয়েট, তাই না? তো যেহেতু পেশেন্ট হচ্ছে একটা ফিমেল পেশেন্ট, রিপ্রোডাক্টিভ এজের পেশেন্ট, সো সোডিয়াম ভ্যালপ্রোয়েট তাকে দেওয়া যাবে না কারণ সোডিয়াম ভ্যালপ্রোয়েটটা হচ্ছে টেরাটোজেনিক। সেই জন্য আমাদের সেফ ড্রাগ হচ্ছে লেভোটিরাসিটাম। আর যদি অপশনাল লেভোটিরাসিটাম না থাকে তাহলে অপশনে ওরা ল্যামোট্রিজিন দিবে। হ্যাঁ, ল্যামোট্রিজিন দিবে। খেয়াল রাখতে হবে প্রেগনেন্ট লেডি ও রিপ্রোডাক্টিভ এজের ফিমেল পেশেন্ট এর ক্ষেত্রে আমাদের ড্রাগ অফ চয়েস কিন্তু লেভোটিরাসিটাম। আবার কোন একটা পেশেন্ট ধরেন মেল যদি পেশেন্ট হইতো, তার যদি টনিক ক্লনিক সিজার থাকতো বাট মেল পেশেন্ট রিপ্রোডাক্টিভ এজের, সেক্ষেত্রে আমরা সাধারণত সোডিয়াম ভ্যালপ্রোয়েটটাই দিয়ে থাকি আর কি। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। আমরা সামনে দেখেন প্রতিটার মোটামুটি এক দুইটা ডায়েট পর পরেই কিন্তু এই কোশ্চেনটা দিছে ওরা, পাবো সামনে পাবো। সো হুইচ অফ দ্য ফলোইং দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? সো এখানে অ্যালবুমিন হচ্ছে 32, ওকে, কমে গেছে আর কি। আমরা একটু উপর থেকে পড়ে আসি। 31-year-old student comes to infectious disease clinic few weeks after returning from holiday to India. So he has been suffering from the night sweats and 3 to 4 times per week and back right upper quadrant pain, সাথে হচ্ছে diarrhea, which is often bloody state and contain the mucus. He has lost about 4 kg in weight. Examination BP 102/80, 70 regular. BMI হচ্ছে 21.5. There is the mild abdominal distension and pain in the right upper quadrant on palpation. Pain in the right upper quadrant on palpation.
আচ্ছা, আর এখানে আমাদের হেমোগ্লোবিনটা কমে গেছে, ডাব্লিউবিসিটা বাড়ছে একটু, তারপরে প্ল্যাটলেট, সোডিয়াম, পটাশিয়াম ভালো, ক্রিয়েটিনিনটা ভালো আছে, এএলটি হচ্ছে উম, একটু বাড়ছে আর কি, এলটিটা বাড়ছে, অ্যালকাইল ফসফেটেসটাও বাড়ছে, বিলিরুবিন ভালো আছে, অ্যালবুমিনের পরিমাণ হচ্ছে কমে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে লিভার ফাংশন কিছুটা ডিএরেঞ্জড আছে, আর এখানে তার হচ্ছে সাথে ব্লাড ডায়রিয়া আছে। হ্যাঁ, okay. So which of the following the most likely diagnosis? E. coli infection, Entamoeba histolytica, Giardia, Salmonella typhi, Shigella sonnei infection. এন্টামিবা হিস্টোলাইটিকা। ভেরি গুড। সো এটা হচ্ছে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। কেন? কারণ একটা পেশেন্টের যদি ডায়রিয়া থাকে উইথ ব্লাডি স্টেইন, তাহলে ব্লাডি স্টেইন ডায়রিয়া সাথে হচ্ছে লিভার ফাংশন ডিয়ারেন্স, সো অবশ্যই আমাদের থিঙ্কিং করতে হবে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। হ্যাঁ, যেহেতু অ্যান্টামিবা হিস্টোলাইটিকা আমাদের লিভার অ্যাবসেস করে থাকে, সেই জন্য তাদের লিভার ফাংশনটা ডিয়ারেন্সড হয়। আর এবং পেশেন্টের রাইট আপার কোয়াড্রেন্টের দিকে পেইনও আছে, তার মানে তার লিভারে কোনো একটা অ্যাবসেস ফর্ম হয়েছে, রাইট, লাইক দ্যাট কিছু একটা আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। আর এই অ্যান্টামিবা হিস্টোলাইটিকা ট্রিটমেন্টও পরীক্ষা আসে। আমরা কি দিয়ে জানি ট্রিটমেন্ট করি অ্যান্টামিবা হিস্টোলাইটিকা? অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, জিয়ারডিয়া, ঠিক আছে, এগুলোতে আমরা মেট্রোনিডাজল দেই। হ্যাঁ, মেট্রোনিডাজল, মেট্রোনিডাজল, মেট্রোনিডাজল। জিয়ারডিয়াসিসের ক্ষেত্রে আরেকটা ড্রাগ ইউজ করে হয়, সেটা হচ্ছে টিনিডাজল। হ্যাঁ, টিনিডাজল একটা ড্রাগ, এটা ইউজ করা হয়। আচ্ছা, অ্যান্টামিবার ক্ষেত্রে, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা স্টোলে অ্যান্টিজেন লেভেল দেখে থাকি, আরটা হচ্ছে পিসিআর করতে পারি, এটা করা যেতে পারে। হ্যাঁ, তবে স্টোল অ্যান্টিজেন টেস্ট এটা পরীক্ষা আসছিল একবার। হ্যাঁ, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। তাহলে আমরা একটা ডায়াগনোসটা খেয়াল রাখবো, ব্লাডি ডায়রিয়া উইথ লিভার ফাংশন ডিয়ারেন্স বা রাইট আপার কোয়াড্রেন্ট টেন্ডারনেস, সো অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। আর এটা ট্রিটমেন্ট হচ্ছে মেট্রোনিডাজল। সো ইনভেস্টিগেশন জাস্ট হচ্ছে স্টোলে অ্যান্টিজেন লেভেল দেখবো আর কি, অ্যান্টিজেন। Okay. So which of the following the most appropriate course of action? Hey? So 37 years old woman who has primary pulmonary hypertension comes to the clinic for review. Her symptoms are stable and bosentan and amlodipine. Okay? So she is able to walk up to a half a mile on the left flat without stopping. She tells you that 8 weeks pregnant and plan to continue her pregnancy. তাহলে এটা হচ্ছে প্রেগনেন্ট লেডি এবং 8 উইক প্রেগনেন্ট। ব্লাড প্রেশার হচ্ছে 135/84 এবং পালস হচ্ছে 72 রেগুলার, চেস্ট ইজ ক্লিয়ার, দেয়ার ইজ দ্য মাইনর পিটিং এডিমা এফেক্টিং বোথ অ্যাঙ্কেলস, রুটিন ব্লাড টেস্ট ইজ আনরিমার্কেবল। Which of the following is the most appropriate course of action? Advise that the termination of pregnancy is essential. Stop bosentan, continue amlodipine. Stop bosentan and amlodipine. Add sildenafil. Stop bosentan এবং for sildenafil. কোনটা করা যায়? পেশেন্ট হচ্ছে প্রেগনেন্ট লেডি, তাই না, প্রেগনেন্ট ওমেন, সো 8 উইক তার প্রেগনেন্সি। আর এস এ তার পালমোনারি হাইপারটেনশন, পেশেন্ট হচ্ছে বোসেন্টান পায়। হ্যাঁ, এমব্রেসারটন, বোসেন্টান, এই ড্রাগগুলো হচ্ছে আমরা পালমোনারি হাইপারটেনশন ইউজ করি, বাট এই ড্রাগগুলো হচ্ছে টেরাটোজেনিক। যেহেতু প্রেগনেন্ট লেডি, সো পেশেন্টকে এই ড্রাগগুলো দেওয়া যাবে না। তাহলে আমরা যে কাজটা করব, আমরা পালমোনারি হাইপারটেনশনে আরো কিছু ড্রাগ ইউজ করি, সেগুলো হচ্ছে টেরাটোজেনিক না, তার মধ্যে একটা হচ্ছে সিলডেনাফিল। হ্যাঁ, তাহলে পেশেন্টের বোসেন্টানটা স্টপ করব, পরে হচ্ছে সিলডেনাফিল শুরু করতে হবে। এটাই মেইনলি হচ্ছে আপনার বোসেন্টান বা এমব্রায়ো বা ফিটাল টক্সিসিটি ডেভেলপ করে টেরাটোজেনিক এন্ডোথেলিয়ান রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অর্থাৎ বোসেন্টান, সেই জন্য আমরা হচ্ছে এটা সুইচ করে ফসফোডাইএস্টারেজ 5 ইনহিবিটর তথা সিলডেনাফিল শুরু করব। ওকে, which of the following is the most appropriate intervention? Most appropriate intervention কি হবে? 25 years old woman who has type 1 diabetes comes to the diabetic clinic for review. She is 20 weeks pregnant and she has diagnosed with the background diabetic retinopathy, but now present with a blurred vision affecting her left eye and documented reduction in the visual acuity. Blood pressure হচ্ছে 110/80, 70 regular. Fundoscopy reveal muscular edema, macular edema affecting the left eye with sarcinate and hard exudate and hemorrhage close to the macula. খুবই ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, সার্সিনেট এবং হার্ড এক্সিউটেড আছে ক্লোজ টু দ্য মেকুলা। HbA1c এর মান হচ্ছে 6.2। she is using an insulin pump. Which of the following is the most appropriate intervention? Decrease insulin dose, focal photocoagulation,
intravitreal ranibizumab, pan retinal photocoagulation, start Ramipil. কোনটা করবেন? আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, এটা হার্ড এক্সুডেটাস, তো যে প্যান রেটিনাল ফটোকগুলেশন করে দিতে হবে। সো এখানে দেখেন একটা কথা বলছে যে সার্সিনেট এন্ড হার্ড এক্সুডেট ক্লোজ টু দ্য মেকুলা, বাট এখনো কিন্তু মেকুলা ইনভলভ করে নাই। ঠিক আছে, যেহেতু মেকুলা ইনভলভমেন্ট যদি ফুল না হয় তাহলে প্যান রেটিনালে যাব না। হ্যাঁ, যেহেতু কাছাকাছি গেছে, ক্লোজ টু দ্য মেকুলাতে গেছে, তার মানে যেই পাশ দিয়ে ক্লোজ টু দ্য মেকুলাতে গেছে ওই সাইডটা আমি হচ্ছে ফটোকোয়াগুলেশন করে দিব। এই জন্য প্যান রেটিনাল দিব না, না দিয়ে আমরা হচ্ছে ফোকাল ফটোকোয়াগুলেশন করবো। হ্যাঁ, কাল ফোকাল ফটোকগুলেশন। ফটোকোয়াগুলেশন করবো। সো এই শব্দগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এবং পরীক্ষায় এগুলাই দিবে। হ্যাঁ, ক্লোজ টু দা মেকুলা এই কথাটাই বলবে। আর যদি মেকুলার ফুল ইনভলভমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন করব। আর ক্লোজ টু দা মেকুলা যেহেতু আছে তাহলে আমরা প্যান করার দরকার নেই, জাস্ট ফোকাল ফটোকোয়াগুলেশন দিয়ে যে সাইডটাতে হার্ড এক্সোডেট হেমোরেজ হচ্ছে সেই সাইডের ব্লাড ভেসেল গুলাকে অবলিটারেট করে দিলেই হবে আর কি। ফোকাল ফটোকোয়াগুলেশন। আচ্ছা, সবাই একটু আনসার করতে হবে, না হোক আনসার সমস্যা নাই, কিন্তু আনসার করতে হবে। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? সো এখানে লিম্ফোসাইটোসিস আছে, তার সাথে হচ্ছে কি আমাদের প্রোটিন যেটা এটা হচ্ছে বেড়ে গেছে, আর ইনক্রিজ সিগন্যাল ইন্টেন্সিটি ইন দ্য রাইট টেম্পোরাল লুপ এন্ড ইনসুলার কর্টেক্স। যদি রাইট টেম্পোরাল লুপে ইন্টেন্সিটি বাড়ে, দ্যাট মিনস সাদা হয়ে যায়, অপাসিটি ডেভেলপ করে, এবং পেশেন্টের লিম্ফোসাইটোসিস থাকে, তখন এই পেশেন্টের একটা ডায়াগনোস আমরা মনে মনে ধরে রাখতে হবে। কি হতে পারে? herpes simplex encephalitis, সিমপ্লেক্স এনকেফালাইটিস। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। সো হার্পিস সিমপ্লেক্সটা সাধারণত টেম্পোরাল লুপটাকে ধরে, তাই না? টেম্পোরাল লুপকে ইনভলভ করে, সেই জন্য আমাদের হার্পিস সিমপ্লেক্স রিলেটেড আমাদের চিন্তা করতে হবে। তাহলে 27 ইয়ার্স ওল্ড একটা পেশেন্ট ইডিতে আসছে উইথ হার হাজবেন্ড, হি ইজ কনসার্ট এন্ড ইজ বিকাম ইনক্রিজিংলি কনফিউজড এবং ড্রাউজি। তাহলে যেহেতু টেম্পোরাল লুপ ইনভলভ করছে, তার সাথে পেশেন্টটা কনফিউজড আছে, ডিমেনশিয়ার দিকে যাচ্ছে, ড্রাউজিনেস আছে, এবং তার পোর শর্ট টার্ম মেমোরি লস আছে। তার মানে এই পেশেন্টের আমরা যেটা চিন্তা করবো, আপু অলরেডি বলে ফেলছে, যেটা একটা হার্পিস সিমপ্লেক্স এনকেফালাইটিস। এনকেফালাইটিস। আচ্ছা, হার্পিস সিমপ্লেক্স এনকেফালাইটিস এর পেশেন্টকে ট্রিটমেন্ট করার জন্য আমরা কি দিয়ে ট্রিট করি? আইভিএস oral acyclovir, সাইক্লোভির। sorry, IV acyclovir. আইভি অ্যাসাইক্লোভির, এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, আইভি অ্যাসাইক্লোভির। আর হার্পিস সিমপ্লেক্স মেনিনজাইটিস যদি হইতো সেক্ষেত্রে কি কি দিয়ে ট্রিট করতাম? মেনিনজাইটিস ক্ষেত্রে হার্পিস সিমপ্লেক্স মেনিনজাইটিস, সো ওইখানে কোনো ট্রিটমেন্ট লাগে না, জাস্ট সাপোর্টিভ কেয়ার। হ্যাঁ, কোনো অ্যাসাইক্লোভির কিছু লাগবে না। তাহলে হার্পিস সিমপ্লেক্স মেনিনজাইটিস নো ট্রিটমেন্ট, মানে নো অ্যাসাইক্লোভির। আর হার্পিস সিমপ্লেক্স এনকেফালাইটিস অবশ্যই আইভি অ্যাসাইক্লোভির দিতে হবে। যদি আইভি অ্যাসাইক্লোভির শুরু না করি তাহলে 80% পেশেন্ট হচ্ছে মারা যায়। আর আইভি অ্যাসাইক্লোভির দেওয়ার পরও 20% রোগ হচ্ছে পেশেন্ট হচ্ছে মারা যায়। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে আইভি অ্যাসাইক্লোভির শুরু করব এনকেফালাইটিস এর ক্ষেত্রে। সো এরকম আইভি অ্যাসাইক্লোভির দিয়ে আরো 2-4টা কন্ডিশন আছে, লাইক হচ্ছে কোনো পেশেন্টের যদি একজিমা থাকে এবং হার্পিস সিমপ্লেক্স যদি হয়, একজিমা হার্পিটিকাম, সেক্ষেত্রে হচ্ছে আইভি অ্যাসাইক্লোভির। কোনো পেশেন্টে যদি হার্পিস সিমপ্লেক্স নিউমোনাইটিস ডেভেলপ করে, সেক্ষেত্রে আমরা আইভি অ্যাসাইক্লোভির দিব। কোনো পেশেন্টে যদি হার্পিস সিমপ্লেক্স অপথ্যালমিকাস ডেভেলপ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আইভি অ্যাসাইক্লোভির দিব। এই 4টা কন্ডিশনে আমরা আইভি অ্যাসাইক্লোভিরটা দিব। তাহলে একটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স এনকেফালাইটিস, একটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স নিউমোনাইটিস, একটা হচ্ছে হার্পিস হার্পিস সিমপ্লেক্স অপথ্যালমিকাস, আর একটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স এক্সিমা হার্পিটিকাম। হ্যাঁ, এক্সিমা হার্পিটিকাম। এই 4টা কন্ডিশনে আইভি অ্যাসাইক্লোভির। আর বাকি ম্যাক্সিমাম কন্ডিশন হচ্ছে ওরাল অ্যাসাইক্লোভির। 2টা জায়গা আছে আমরা টপিক্যাল অ্যাসাইক্লোভির দেই, এটা হচ্ছে হার্পিস লেভিয়ালিস বা কোল্ড সোর, আর একটা হচ্ছে কোনো পেশেন্টের হার্পিস রিলেটেড করে যদি ক্যারাটাইটিস বা কনজাংটিভাইটিস ডেভেলপ করে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে টপিক্যাল অ্যাসাইক্লোভিরটা দিয়ে দেব। Okay. So, which of the following is the most appropriate intervention? Hey? Most appropriate intervention. 42 years old man comes to the clinic for review. She takes allopurinol 300 milligram for the treatment of gout. Yet he has still had two acute attack for gout over the past 4 months, despite also taking the naproxen. His only other medication Remipil above for hypertension.
BP pulse okay, BMI 26, hemoglobin okay, WBC, platelet, sodium, potassium, creatinine, uric acid 9.36. Which of the following the most appropriate intervention? হ্যাঁ, তাহলে দেখেন সে কিন্তু অ্যালোপিরিনল পাচ্ছে, তারপরে তার গাউটি অ্যাটাক হচ্ছে রিকারেন্ট। তাহলে এখন আমরা ইউরিক অ্যাসিড লেভেল বেশি আছে কিন্তু 9.36। Which of the following the most appropriate intervention? Bendroflumethiazide, Benz, Brumarol, colchicine, Febuxostat, Rasburicus. Yes. Febuxostat. No, 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 Colchicine. no. Colchicine না। সো পেশেন্টের অ্যালোপিরিনল সে অলরেডি পাচ্ছে 300 মিলিগ্রাম পার ডে, তারপরে টু ডিফারেন্ট অ্যাটাক তার হয়েছে, এবং ইউরিক অ্যাসিড কিন্তু অনেক বেশি আছে 9.36। এখানে অবশ্যই রেনাল ফাংশন ভালো আছে, অবশ্যই ব্যান্স ব্রোমারনটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, বায়োলজিক্স ব্যান্স ব্রোমারন দিতে হবে। ব্যান্স ব্রোমারন দিলে যেটা হবে, সে কিডনি দিয়ে হচ্ছে ইউরিক অ্যাসিডটাকে বের করে দিবে। হ্যাঁ, সো UR81 ইনহিবিটর যেটা আমরা বলি, এটা হচ্ছে ব্যান্স ব্রোমারন। হ্যাঁ, সো এইটা একটা অপশন খেয়াল রাখবেন। যদি অ্যালোপেরিনল পাওয়ার পরেও কোনো পেশেন্ট যদি অ্যালোপেরিনল টলারেট করতে না পারে, এটা ওরা বলে দিবে যে অ্যালোপেরিনল সে টলারেট করতে পারতেছে না, আমরা নেক্সট কি দিব, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ফেবোজোস্টেট দিব। আর যদি অ্যালোপেরিনল পাওয়ার পরও তার রিকারেন্ট অ্যাটাক হচ্ছে, টু অ্যাটাকস অলরেডি বলছে রিকারেন্ট অ্যাটাক হচ্ছে, এবং ইউরিক অ্যাসিড লেভেল ভালো আছে, এবং রেনাল ফাংশন যদি ভালো থাকে, মাইল্ড টু মডারেট রেনাল ফেলিওর থাকলেও আমরা হচ্ছে ব্যান্স ব্রোমারনটা দিতে পারি। আর যদি সিভিয়ার রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, দ্যাট মিনস এন্ড স্টেজ রেনাল ফেলিওর থাকে, তখন কিন্তু আবার ব্যান্স ব্রোমারন দেওয়া যায় না, কারণ ব্যান্স ব্রোমারন হচ্ছে কিডনির মাধ্যমে ইউরিন দিয়ে ইউরিক অ্যাসিডটাকে বের করে দেয়। তার মানে কিডনিকেও কিন্তু সুস্থ থাকতে হবে, আমাকে ব্যান্সমোভারন দিয়ে ইউরিক অ্যাসিড বের করতে হবে। ব্যান্সমোভারন, হ্যাঁ, তাহলে ব্যান্সমোভারন ইজ দ্য ইনহিবিটর অফ দ্য ইউরিক অ্যাসিড ট্রান্সপোর্টার, ইউরিক UR81, and non-competitive xanthine oxidase inhibitor. It reduces the uric acid on top of allopurinol or febuxostat. It can be used in the United States on the named patient basis. So this is because the withdrawal of the general scale during the 1970 due to the hepatotoxicity. In the event it is started in this patient, regular monitoring of the liver function test is essential. Which of the following is the most likely causes of her presentation? Hey, most likely cause. 23 years at a patient, read the dermatology clinic as intensely itchy vesicular rash that affect her buttocks and the back of her thigh and extensor surface of the arms. তাহলে র্যাশ, ইন্টেন্সলি ইচি র্যাশ বাটকে আছে, এক্সটেন্সর সারফেস দ্য হ্যান্ডে আছে এবং হাতে আছে। এই যে অংশটুকু, এটাতে আমরা কি বলতে পারি এইটুকুকে? Dermatitis herpetiformis. Dermatitis herpetiformis, exactly. Extensor surface painful rash, vesicular, papular pustular rash. So she tells you that she has lost weight and feel tired all the time. Tiredness আছে, intermittent diarrhea and abdominal bloating, although the GP has told you that is down irritable bowel syndrome. That means diarrhea, bloating, tiredness আছে, তার মানে এটা হচ্ছে celiac disease. Yes. সো অবভিয়াস স্ক্র্যাচ মার্ক আছে, তারপর হচ্ছে তার হিমোগ্লোবিন কমে গেছে, ম্যাক্রোসাইটোসিস আছে। সিলিয়াক ডিসে দুইটাই হয়, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হয়, আবার মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হয়, বাইমোডাল অ্যানিমিয়া ডেভেলপ করে আর কি। আর বাকিগুলো মোটামুটি ভালোই আছে। সো হুইচ অফ দ্য ফলোইং দ্য মোস্ট লাইকলি কজেস অফ প্রেজেন্টেশন? তাহলে মোস্ট লাইকলি কজ অফ প্রেজেন্টেশন হচ্ছে সিলিয়াক ডিজিজ। You review 48-year-old man with the suspected Cushing syndrome, plan to arrange the cortisol sampling to contribute to the diagnostic workup. So when are cortisol level expected to be at their lowest in a normal individual? হ্যাঁ, তাহলে কোন অবস্থায় cortisol level lowest থাকে? That means 000 মানে হচ্ছে 12টা, হ্যাঁ, 5টায়, 9টায় বা দুপুর 12টায়, তারপরে হচ্ছে আপনার 17 মানে হচ্ছে 5টায়। এটা হচ্ছে রাত 12টা আর কি, 00। তাহলে কখন হচ্ছে কর্টিসল লেভেল বডিতে সবচেয়ে লোয়েস্ট থাকে? রাত 12টা। হ্যাঁ, মিডনাইটে হচ্ছে সবচেয়ে লোয়েস্ট থাকে, আর মর্নিং এ হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট থাকে। মর্নিং এ মানে আমরা যেটা ওয়ার্ডে করি সেটা হচ্ছে ওই যে 9 AM এ, 9 AM এ স্যাম্পল পাঠাই সেরাম কর্টিসল লেভেল দেখার জন্য। তার মানে সকালের দিকে হচ্ছে হাইয়েস্ট থাকে, আর রাত 12টার দিকে হচ্ছে লোয়েস্ট থাকে। তাহলে আনসার হবে এইটাই, যে লোয়েস্ট কোন সময় কর্টিসল লেভেল থাকে।
ওকে, which of the following is the most appropriate next investigation? Most appropriate next investigation. 23 years old woman referred to the gastroenterology clinic investigation for anemia. She complains of increasing tiredness over the past 6 months. She has suffered from intermittent bloating and diarrhea. তাহলে দেখেন টায়ার্ডনেস সাথে ব্লটিং, ডায়রিয়া, ডুরিয়া আছে এবং অ্যানিমিয়া আছে, একটা ডিডি মাথায় নিয়ে রাখতে হবে। কি হবে? celiac disease. হ্যাঁ, এটা হচ্ছে সিলিয়াক ডিজিজ। ইয়েস, সো টায়ার্ডনেস শব্দটা সিলিয়াকের সাথে দিবে, সাথে ব্লটিং, ডায়রিয়া, ডিউরিয়া এবং সাথে আছে এনিমিয়া। So she has a normal menstrual cycle regulated by the combined oral contraceptive pill, unremarkable weight হচ্ছে 21, হেমোগ্লোবিন কম, এমসিপি কম, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, ডাব্লিউবিসি বাকিগুলো ভালোই আছে, ক্যালসিয়াম কম, কারণ সিলিয়াক ডিজিজ আমরা জানি ম্যাল অ্যাবজর্পশন হয়, সেই জন্য ক্যালসিয়াম কম আছে, এএলপি লেভেলটা বেশি আছে আর কি। অ্যালবুমিন ভালোই আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট ইনভেস্টিগেশন? তাহলে সিলিয়াক ডিজিজকে ফাইন্ড আউট করতে হলে ইনিশিয়ালি কোন ইনভেস্টিগেশন করবেন? Anti-tissue glutaminase antibody. ভেরি গুড, সো অ্যান্টি টিস্যু ট্রান্সগ্লুটামিনেস অ্যান্টিবডিটা হচ্ছে আমরা ইনিশিয়ালি করতাম। দেখছেন, একই একই কোশ্চেনে দুইটা সিলিয়াক ডিজিজ থেকে দিয়ে দিছে কোশ্চেন। Which of the following is the most appropriate intervention for this chest pain? Appropriate intervention. তাহলে এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে লিড বি1 থেকে বি6 এর দিকে। এসটি সেগমেন্ট ডিপ্রেশন। ওকে, ট্রপোনিন কিন্তু আবার বাড়ে নাই, তার মানে এমআই এর মতো অবস্থা, কিন্তু টিআই লেভেল, ট্রপোনিন লেভেল বাড়ে নাই। So 42 years old bank worker is admitted to the emergency department with extreme agitation and central crushing chest pain. He admits to taking the cocaine. এই যে কালপিটটা, তাই না? কোকেন কি করে? বেসোস্পাজম করে। তখন হচ্ছে এমআই এর মতো ফিচার চলে আসে, কোকেন ইনডিউস বেসোস্পাজম। Is a regular user each day and he also smokes 20 cigarettes per day. বিপিটা বেশি, per has 105, regular bilateral basal crackles of the oscillation chest consider the cardiac failure. He has been given aspirin by the paramedics. এদিকে হেমোগ্লোবিন, ডাব্লিউবিসি, প্লেটলেট, সোডিয়াম, পটাশিয়াম, ক্রিয়েটিনিন, ট্রপোনিন তো দেখলাম ভালোই, সমস্যা নাই, বাট এখানে এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে। Which of the following is the most appropriate intervention for his chest pain? Atenolol, clopidogrel, diazepam, GTN এবং PCI. কোকেন ইনডিউসড বেসোস্পাজম কি দিব আমরা ইনিশিয়ালি? Glycerol trinitrate. TN. জিটিএন দিব। জিটিএন, ইয়েস। সো আমরা হচ্ছে জিটিএন দিব, বেসোডায়ালেটর দিব, জিটিএন এর পরে আমরা নিফিডিপিনও দিতে পারি। তারপরে যদি এগুলাতে কাজ না হয়, লাস্টলি হচ্ছে আমরা পিসিআই যাব। সো এই কোশ্চেনটা কিন্তু আরো পাবো সামনে আমরা। তাহলে কোকেন ইনডিউস বেসোস্পাজম, একটাই ম্যানেজমেন্ট খেয়াল রাখবেন, জিটিএন দিতে হবে। জিটিএন। Which of the following is the intervention most likely to be successful? Intervention most likely to be successful. 28 years old woman attend the obstetric clinic for her 20 weeks of checkup. A pregnant lady. Over the past 2 weeks, she has felt increasingly short of breath and suffer from palpitation, particularly when he tried to exercise. A diastolic murmur was noted at her booking visit, but this was thought to be non-significant. So blood pressure 110/80, pulse হচ্ছে 90, atrial fibrillation, there is a mid diastolic murmur, best heart in the patient left lateral position. That are characters on the both bases consistent with the cardiac failure. Consistent with the cardiac failure. তাহলে লেফট ল্যাটারাল পজিশনে একটা মারমার, মিড ডায়াস্টলিক একটা মারমার শোনা যাচ্ছে। তো একটা ডিডি তো আমরা মাথায় নিতে পারি, কি হতে পারে এটা? মাইট্রাল ALS. রিলেটেড, তাই না? মাইট্রাল স্টেনোসিস, ইয়াপ। সো যেহেতু লেফট ল্যাটারাল পজিশনে মারমারটা বাড়ে এবং আমরা হচ্ছে একটা ডায়াস্টলিক মারমার পাই, সেটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিস। আর এই ডায়াস্টলিক মারমারটা যদি আমার এক্সেলার দিকে রেডিয়েট করে, লেফট এক্সেলার দিকে রেডিয়েট করে, তখন সেটা মাইট্রাল রিগার্জিটেশন। সো এখন পর্যন্ত আমরা মাইট্রাল স্টেনোসিস চিন্তা করবো আর কি। Consistent with the cardiac failure and routine blood is unremarkable. GP has started furosemide 40 milligram with little impact on her symptom. Okay. So which of the following is the intervention most likely to be successful? Bendofluid hazard, bisoprolol, percutaneous, considers the percutaneous mitral valvotomy, Remipil, or Balsartan. তাহলে পেশেন্টটা কিন্তু সিমটোমেটিক। মাইট্রাল স্টেনোসিস আছে, সিমটোমেটিক ব্রেথলেসনেস আছে,
কিন্তু প্রেগনেন্ট লেডি। সো এই স্টেজে আমরা কি কোনটাতে আমরা যাইতে পারি আর কি? অ্যালবোটমি। হ্যাঁ এক্স্যাক্টলি। Percutaneous. হ্যাঁ পারকিউটেনিয়াস মাইট্রাল বালবোটমি করে দিতে পারি, এটা প্রেগনেন্ট লেডিদের ক্ষেত্রে করা যায়। আরেকটা দেখেন, অলওয়েজ খেয়াল রাখবেন মাইট্রাল বাল্বে ঝামেলা হওয়া মানে কিন্তু এট্রিয়াল ফিব্রিলেশন থাকে। কোনো পেশেন্টের মাইট্রাল বাল্বে যখন কোনো একটা প্যাথোলজি হয় তখন এট্রিয়াল ফিব্রিলেশনটা মোর কমনলি অ্যাসোসিয়েটেড থাকে অন্যান্য ভালভুলার ডিজিজের চেয়ে। You are investigating the family for increasing susceptibility to both rheumatoid arthritis and type 1 diabetes. So they are found to the positive for the MSC2 antigen DRB1. Which of the following cell usually express MSC2 cell antigen? Cardiac myocyte, dendritic cell, globular cell, neurons, and blood RBC. Yes. MSC2 অ্যান্টিজেন নিউক্লিয়েটেড সেলগুলো সাধারণত পাওয়া যায়, তাই না? তাহলে এখানে হচ্ছে আমাদের ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ, এগুলো হচ্ছে MSC2 অ্যান্টিজেন ক্যারি করে আর কি। MSC class 2 antigen are expressed from the antigen presenting cell. They are responsible for processing antigen and presenting them on their cell surface in a way that can be recognized by the T lymphocyte. They are they are vital for the successful adaptive immune response, and macrophage and B cells are the other example of antigen presenting cells. Okay. So which of the following is the most appropriate antibiotic intervention? ক্লামাইডিয়া তারা পজিটিভ পাইছে, তাহলে ক্লামাইডিয়া রিলেটেড তার ইটিআই হয়েছে আর কি। তাহলে ক্লামাইডিয়াতে ট্রিটমেন্টে কি দিবেন? আচ্ছা। এজিথ্রোমাইসিন দিতে হবে। আর প্রেগনেন্ট যেহেতু azithromycin. অ্যাক্রোলিডস। হুম, তাহলে যেহেতু প্রেগনেন্ট আছে তাহলে আমরা হচ্ছে ম্যাক্রোলাইডস গুলো দিব, দ্যাট মিনস ইরাইথ্রোমাইসিনটা দিতে হবে এখানে। আর এছাড়া আমরা কিন্তু ক্ল্যামাইডিয়াতে ডক্সিসাইক্লিনটা এজ এ ফার্স্ট লাইন ট্রিটমেন্ট দিই। যেহেতু প্রেগনেন্ট লেডি সেহেতু আমরা হচ্ছে এজিথ্রোমাইসিন তোরা ইরাইথ্রোমাইসিনটা, ও দুইটাই আছে, এজিথ্রো আছে ইরাইথ্রো আছে, তাহলে কোনটা দিব? এজিথ্রো তো দেই আমরা। এজিথ্রোমাইসিন তো হুম, দেবে। Azithromycin. এজিথ্রো দিছে। আচ্ছা ইরাইথ্রোতে কি বলছে? ইরাইথ্রোমাইসিন administered twice daily for 14 days is the alternative to azithromycin, although it is considered the second line because of complication issues with the repeated dose macrolides due to the gastrointestinal side effect. আচ্ছা যাই হোক, দুইটার মধ্যে কম্পারেটিভলি এজিথ্রোটা ভালো, এবং এজিথ্রোতে হচ্ছে সেকেন্ড মানে কমপ্লিকেশন কম হয়, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সাইড এফেক্ট কম, এবং ডোজটা হোক কম লাগে আর আচ্ছা। Which of the following is the most appropriate next step? Most appropriate next step. 18 years old man comes to the renal clinic having been admitted with the E. coli ureteric infection for some 4 weeks earlier. An ultrasound has shown to shrunken left kidney with the evidence of scarring. So his GP has noted the borderline hypertension, and further question is transferred that patient did suffer from recurrent UTI in the childhood. তাহলে একটা পেশেন্টের বাচ্চাকালে কিন্তু রিকারেন্ট ইউটিআই এর হিস্ট্রি আছে। হ্যাঁ আচ্ছা, এখন পেশেন্টের হাইপারটেনশন আছে 145/88, প্রেশারটা বেশির দিকে আছে, এবং বিপিটি পালস ভালো, ওয়েটও ভালো আছে, আর এদিকে রেনাল ফাংশনটা একটু খারাপের দিকে আছে। তাহলে এই পেশেন্টের ডায়াগনোস আমরা কি বলতে পারি? রিফ্লাক্স নেফ্রোপ্যাথি। Reflux. রিফ্লাক্স নেফ্রোপ্যাথি। ওকে, তাহলে বাচ্চাকালে কোনো পেশেন্টের রিকারেন্ট ইউটিআই যদি থাকে, একটা ইয়াং এজে, ইয়াং অ্যাডাল্ট এজে যদি তার মানে সিকিটির মতো ফিচার ডেভেলপ করে, হাইপারটেনশন ডেভেলপ করে, তারপর হচ্ছে এভিডেন্স অফ স্কারিং, হ্যাঁ সাংকেন থাকবে, এভিডেন্স অফ স্কারিং থাকে অন আলট্রাসাউন্ডে, তাহলে এটা হচ্ছে রিফ্লাক্স নেফ্রোপ্যাথি। এখন ওরা জানতে চাইছে হুইচ অফ দ্য ফলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ, তাহলে কোন ইনভেস্টিগেশনটা আমরা করবো আর কি? সিটি করব, ট্রাইমিথোপিন থেরাপি দিব, মিক্সচুরিটি সিস্টোগ্রাম করব, রেডিও নিউক্লিওটাইড সিস্টোগ্রাম করব, কোনটা করব? Micturitin. তাহলে মিক্সচুরিটি সিস্টো ইউরেথ্রোগ্রাম। এই কোশ্চেনটা অনেকবার আসছে, আমরা সামনেই পাবো আরো কোশ্চেন। Okay. So 25 years old woman comes to the clinic for review, and her brother has been diagnosed with cystic fibrosis. Although she is well, and he has recently undergone the genetic testing and has been found to be carrier of Delta 5 F508 mutation. Carrier frequency of the mutation in the local area
ইজ অ্যারাউন্ড হচ্ছে ওয়ান ওয়ান হচ্ছে 25 এর মধ্যে, তাহলে 25 জনে একজন হচ্ছে ওই লোকাল এরিয়া হিসেবে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আর কি আছে। এখন assuming she has a partner from the local area, what is her risk of having child with the cystic fibrosis? তাহলে তার তো cystic fibrosis ডায়াগনোস করছে, আর brother has been diagnosed as a case of cystic fibrosis. Although she is well and recently undergo the genetic testing and has been found to the carrier, তাহলে সে কিন্তু এখন ক্যারিয়ার হিসাবে আছে, ওকে। তাহলে সে হচ্ছে কেরিয়ার, আবার লোকাল ফ্রিকোয়েন্সি হচ্ছে তার 25 জনে একজন, ওকে। সো অ্যাজিউমিং হি হ্যাজ এ পার্টনার ফর দ্য লোকাল এরিয়া, তাহলে লোকাল এরিয়া যে পার্টনার সে কিন্তু রিক্সে আছে 25 জনে একজনের মধ্যে। হোয়াট ইজ হার রিস্ক অফ হ্যাভিং এ চাইল্ড ইন দ্য সিস্টিক ফাইব্রোসিস? 1 in 2, 1 in 25, 1 in 550, 1 in 100। 1 in 50, 1 in কত বলেন ভাইয়া? 50, 50। আচ্ছা, এখানে দেখেন সিস্টিক ফাইব্রোসিসের ক্ষেত্রে ওরা যেটা জানতে চাইছে রিস্ক অফ হ্যাভিং চাইল্ড উইথ দ্য সিস্টিক ফাইব্রোসিস, ওকে। আচ্ছা, এখানে আমরা যদি মিলাইতে যাই আর কি, তাহলে পেশেন্ট তো কেরিয়ার, ঠিক আছে, পেশেন্ট কেরিয়ার, তার মানে এই কেরিয়ার থেকে পরবর্তী জেনারেশনে যদি সিস্টিক ফাইব্রোসিস ডেভেলপ করে আর কি, তাহলে এজ এ কেরিয়ার হিসাবে তার কিন্তু দুইটা জিন পরবর্তী জেনারেশনে সিস্টিক ফাইব্রোসিস রিলেটেড দুইটা জিন হচ্ছে মিউটেড থাকবে। হ্যাঁ, দুইটা জিন, কারণ মাদারের কাছ থেকে তো মাদার তো ভালো থাকতে পারে আবার খারাপও থাকতে পারে, কারণ এজ এ মাদারেরটা তো আমাদের জানা নাই। কারণ এটা যদি মাদার হয়, এটা যদি ফাদার হয়, হ্যাঁ, তাহলে এখানে ফাদার তো কেরিয়ার, ঠিক আছে, এরা কিন্তু বলে দিছে ফাদার হচ্ছে কেরিয়ার, তাই না? কেরিয়ার মানে হচ্ছে যেহেতু সিস্টিক ফাইব্রোসিস অটোসোমাল রিসিভ কন্ডিশন, তার মানে তার মধ্যে একটা জিন মিউটেট আছে। তাহলে আমরা যদি জাস্ট ক্রসিং করি আর কি, ক্রসিং করলে আমরা এখান থেকে একটা, এখান থেকে একটা, হ্যাঁ, এখান থেকে একটা, এখান থেকে একটা, তার মানে আমরা মোটামুটি 50% কেসে আমরা হচ্ছে ক্যারিয়ার পাবো পরবর্তীতে। আবার এটার সাথে যদি ম্যাচ করে তাহলে বাকি দুইটা হচ্ছে ভালো থাকবে আর কি, দুইটা পরবর্তী জেনারেশন দুইটা হচ্ছে ভালো থাকবে। তার মানে নেক্সট জেনারেশনে যদি একজন কেরিয়ার থেকে চিন্তা করি, তাহলে এখানে প্রায় 50% কিন্তু এফেক্টেড হয়। 50% এফেক্টেড হওয়া মানে কিন্তু আমার দুইজনে একজন নিতে পারে আমরা, হ্যাঁ, দুইজনে একজন দিতে পারে, তত 50% ধরতে পারে আর কি 100%-এর মধ্যে আছে, এটা একটা। আচ্ছা, আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়া পেশেন্টটা হচ্ছে গিয়া তার লোকাল যে কেরিয়ার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এটা হচ্ছে গিয়া আপনার 25 জনে একজন, ঠিক আছে, 25 জনে একজন। তার মানে আমরা হচ্ছে 1/25 ধরতে পারি 25 জনে যদি একজন হয় আর কি, হ্যাঁ, 25, 25 জনে একজন। আর এখানে আমরা যেটা পাচ্ছি মানে এটা হচ্ছে লোকাল কেরিয়ার ফ্রিকোয়েন্সি, মানে লোকাল এরিয়া সে এতটুকু নিজেও এফেক্টেড থাকবে। আর এজ এ কেরিয়ার হিসাবে তার পরবর্তী জেনারেশনে এরা 25 জনে একজন ধরছে তো, তাহলে এখানে আমরা 100 জনে কয়জন ধরতে পারি? 4 জন। 100 জনে, 25 জনে যদি একজন হয় তাহলে 100 জনে, 4 জন হবে 100 জনে। 100 জনে 4 জনের মতো আসে, তাই না? তাহলে 4 জন যদি হয় তাহলে আমার আহ না, এটা যদি 25 টা যায় তাহলে তো আপনার 25 জনে একজন, হ্যাঁ, এখানে 50% এফেক্টেড আর 50% তো নর্মাল থাকে, 50% কেরিয়ার থাকবে আর কি, হ্যাঁ। তাহলে উম, এটা কত ধরবো? 1 in 2 হতে পারে অ্যান্সার এটা, মানে ওভাবে তো মিলতেছে না। 1 in 2 যদি হয় তাহলে আপনার 1 in 2, দুইজনে একজন, 50%। হ্যাঁ, দুইজনে একজন হতে করা যায়। দুইজনে যদি ধরে এখানে 4 জন আছে তো, 4 জনের যদি 2 জন ধরে তাহলে 1 in 2 হিসাবে আসে, হ্যাঁ, 1 in 2, এটা একটা। আচ্ছা, 1 in 2 যদি ধরেন তাহলে আহ তাকে তো 25 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যেহেতু এখানে 25 জনে একজন সে পাচ্ছে, তাহলে 2 দিয়ে 25 গুণ দিলে আমরা 50 পাবো। যদি এজ এ কেরিয়ার ফ্রিকোয়েন্সি তার লোকাল লোকাল কেরিয়ার ফ্রিকোয়েন্সিটা যদি আমরা ধরি আর কি, তাহলে দুইয়ে আপনার হচ্ছে লোকাল কেরিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে 25, তাহলে এখানে তার এজ এ কেরিয়ার হিসাবে তার 1 in 2, তাহলে 2 দিয়ে গুণ করলে এখানে আমরা 50 পাবো আর কি, 25টা যদি গুণ করি।
আবার তার তো পার্টনার আছে, হ্যাঁ, তার পার্টনারও আছে। পার্টনারের হচ্ছে কি আপনার পার্টনার কেরিয়ার নাকি কি, এটা তো আমাদের জানা নাই পার্টনারের ক্ষেত্রে। তো এজ এ লোকাল ফ্রিকোয়েন্সি হিসেবে পার্টনারও কিন্তু 25 পাবে, হ্যাঁ, লোকাল ফ্রিকোয়েন্সি হিসাবে। আর পার্টনার কেরিয়ার নাকি নর্মাল এটা আমাদের জানা নেই, তাহলে এটা জন্য ওরা কিভাবে ধরলো, এটা একটু ব্যাখ্যাটা দেখি। Also 1 in 100. আচ্ছা, 65 is the autosomal recessive disorder, hence her chance of passing on her defective gene হচ্ছে 1 in 2, অর্থাৎ দুইজনের মধ্যে একজন হচ্ছে খারাপ হবে, যেটা 4 জনের মধ্যে 2 জন খারাপ হবে আর কি, হ্যাঁ, এটা। আচ্ছা, an untested partner from the area has a 1 in 25 chance of carrying the gene, কারণ তার যে পার্টনার আছে সেও তো কেরিয়ার, এলাকার কেরিয়ার ফ্রিকোয়েন্সি হিসাবে 1 in 25 হিসাবে যাবে। ইফ দে ডো এট 1 in 2 চান্স অফ পাসিং ইট অন, যদি পার্টনারেরও এইভাবে থাকে তাহলে সেই পার্টনারও কিন্তু 2 জনে একজন এজ এ কেরিয়ার হিসাবে তারও এই ফ্রিকোয়েন্সিটা থাকবে পরবর্তী জেনারেশন। তাহলে মেকিং ইট 1 in 50, and 1 in 2 multiplied by 1 in 50 makes it 1 in 100। আচ্ছা, এটা তাহলে এগুলো একটু ঝামেলার কোশ্চেন। ফার্স্ট কথা হচ্ছে এজ এ কেরিয়ার সে হচ্ছে 2 জনে একজন এফেক্টেড হবে। আর লোকাল এরিয়ার ফ্রিকোয়েন্সি হিসাবে আমরা 2 দিয়ে 25 গুণ দিয়ে দিই, টোটাল চান্স হচ্ছে তার 1 in 50। আর তার পার্টনার কেরিয়ার কিটা এটা আমাদের জানা নাই, ঠিক আছে, তার পার্টনার আর কি কেরিয়ার কিটা এটা আমাদের জানা নাই। এবং পার্টনার কেরিয়ার থাকতে পারে, নর্মাল হতে পারে, অথবা পার্টনার যদি কেরিয়ার হয় আর কি, কেরিয়ার হিসেবে ধরে নিতে হবে। কেরিয়ার হয় তাহলে পার্টনারের ক্ষেত্রে 1 in 2 হবে। আর লোকাল এরিয়ার পার্টনারের ফ্রিকোয়েন্সি হিসেবে 1 in 25 হবে। তাহলে আলটিমেটলি দেখা যাবে পার্টনারের ক্ষেত্রেও 1 in 50 পাবো। আর দুইটা পরে 150 ক্ষেত্রে আমরা 1 in 100 এভাবে নিয়ে আসছে আর কি মনে হয়। জাস্ট আমি আসতেছি একটু। আচ্ছা, এটা ব্যাখ্যা কি ঠিক আছে কিনা একটু বলেন তো। মানে তার ক্ষেত্রেও আমার যেটা যেটা মনে হচ্ছে আর কি, সেও তো কেরিয়ার, কেরিয়ার হিসেবে 1 in 2 ধরছে ওরা। আবার এরিয়া এরিয়া ফ্রিকোয়েন্সি হিসাবে 1 in 25। তাহলে ও ও যদি আমরা 1/2 আর 1/25 যদি ধরি, গুণ করি, তাহলে হচ্ছে 1/50 হয় আর কি। আর পার্টনারের ক্ষেত্রেও আপনার যেটা হয় গিয়া যে তার ক্ষেত্রে তো 1/50 আসবে, তাই না, পার্টনারের ক্ষেত্রেও। তো ওই হিসাবে 1/100 এর মধ্যে একজন ধরে নিছে আর কি। আমদাদ ভাই। জি ভাই, এটাই ওই ক্যারিয়ার চান্সটা হচ্ছে যে ওই 100-এ নিয়ে গেলে এরকমই হবে। হম, এটাই হবে। জামালের এটা কোশ্চেন। এরকম আসলে তো পরীক্ষায় পারা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন গুলা দেয় মাঝে মধ্যে, পাবো আরো সামনে 2-3টা কোশ্চেন পাবো, খুব রিয়ার আর কি দিয়েছে। তো এটা সাধারণত একটু ঝামেলার কোশ্চেন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন, হ্যাঁ। তাহলে এখানে লাম্বার স্পাইন এক্সট্রা করছে, সেক্রোআইলাইটিস পাইছে আর কি, ওকে। আর এখানে 19 years old একটা ম্যান রিমাটোলজি ক্লিনিকে আসছে, প্রোগ্রেসিভলি অরিজিনিং lumbar spine pain which has increased in severity over the past 4 months. He has tried taking the paracetamol, although this is no longer controlling his symptoms. He has also been diagnosed with the bilateral plantar fasciitis. Okay, তাহলে এখানে হচ্ছে প্লান্টার ফাসাইটিস, আবার এখানে হচ্ছে লোয়ার লাম্বার স্পাইন ব্যাক পেইন, এবং এটা পার্সনটা হচ্ছে 19 বছরের একটা মেল পেশেন্ট। তাহলে এটা ডায়াগনোসিস কি হতে পারে? Ankylosing অ্যানকাইলোজিং spondylitis. স্পন্ডিলাইটিস। Ankylosing spondylitis. So clinical examination reveals the bilateral tenderness over the sacroiliac joint and limitation of the forward and lateral flexion. এই একটা শব্দ পরীক্ষায় মাস্ট দিবে, হ্যাঁ, কোন একটা পেশেন্ট, ইয়াং মেল পেশেন্ট, লিমিটেশন ইন দ্য ফরওয়ার্ড এন্ড ল্যাটারাল ফ্লেকশন যদি থাকে তখনই আমাদের ডায়াগনোসিস অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। আচ্ছা, আর এদিকে আমাদের বাকি ইনভেস্টিগেটর এক্সরেতে স্যাক্রোইলাইটিস পাইছে। তাহলে হুইচ অফ দ্য ফলোইং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন? গোলিমুমেব,
ইনফ্লেক্সিম্যাব, মেথোট্রেক্সেট, নেপ্রোক্সেন, আর একটা হচ্ছে প্রেডনিসোলোন। অ্যালজেসিক, নেপ্রোক্সেন। হ্যাঁ, তাহলে ইনিশিয়াল ট্রিটমেন্ট, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে NSAID দিতে হবে, তাই না? তাহলে এখানে আমরা নেপ্রোক্সেনটা দিব। হ্যাঁ, নেপ্রোক্সেন। 32 years old woman is admitted to the acute medical ward suffering from pulmonary and renal vasculitis. She is found to be suffering from the glomerulonephritis polyangiitis, glomerulonephritis polyangiitis. A decision is made to intravenous IV cyclophosphamide and methylprednisolone তাকে দেওয়া হবে। Which of the following correctly describe the primary mode of action of cyclophosphamide? Bone marrow suppression, down regulation of the acute phase protein production, inhibition of the neutrophil migration, T cell modulation, or the vascular endothelial growth factor inhibition. Yes. EGF ইনহিবিটর। হ্যাঁ, সো এটা হচ্ছে মেইনলি টি সেল মডুলেশন হিসাবে কাজ করে। হ্যাঁ, ডিএনএ ক্রস লিঙ্কিং ইনহিবিশন করে এবং টি সেল মডুলেশনে কাজ করে। Cyclophosphamide is rapidly metabolized in the liver to an active metabolites 4-hydroxycyclophosphamide and aldophosphamide. So, toromeric form of 4-hydroxycyclophosphamide. This exert their effect on the cells which have low level of alcohol dehydrogenase, which include the some subtype of T lymphocyte, mainly CD4 positive lymphocyte, and to lesser extent CD8 positive lymphocyte को share modulation করে। Which of the following is the most appropriate initial intervention? Most appropriate. 45 years old woman present at the dermatology clinic for review. She complains of increasing facial flushing, which is becoming more permanent, mainly affecting her cheeks and the area around his nose. The drinking 10 glasses of wine per week, but otherwise she has no significant past medical history. So এইটুকু দিয়ে আমরা একটা ডায়াগনোসিসে পৌঁছাতে পারি। কি বলা যায়? এটা যে রোজাসিয়া। একনি রোজাসিয়া, এক্সিলেন্ট। সো ফেশিয়াল ফ্লাশিং আছে, তারপরে তার চিকের এরিয়াতে এই ফ্লাশিংটা আছে, নোজের দিকে আছে, এবং সে অ্যালকোহল খেলে এটা কিন্তু ইরাটেমাটাসটা আর একটু বেশি ডেভেলপ করে। Examination revealed the erythema affecting the both cheeks এবং nasolabial folds, okay, with a small pustule around the nose. In contrast to the acne, the skin appears dry rather than greasy. Which of the following the most appropriate initial intervention? Oral isotretinoin, oxytetracycline, pulse light therapy, topical brimonidine, topical metronidazole. Yes. টপিক্যাল ব্রিমোনিডিন। ট্রপিক্যাল ব্রিমোনিডিন, তাই না? এক্স্যাক্টলি। এখানে দেখেন না, পাস্টিউল আছে তো, স্মল পাস্টিউল অ্যারাউন্ড দ্য নোজ, প্যাপিউল পাস্টিউল চলে আসছে, তাহলে কি দিবেন? টপিক্যাল মেট্রোনিডাজল। সো এখানে অপশন অনুসারে টপিক্যাল মেট্রো দিতে হবে, বাট লেটেস্ট যে গাইডলাইনটা আছে, সো লেটেস্ট গাইডলাইন অনুসারে আমরা এই জায়গাতে দিতে হবে টপিক্যাল আইভারমেকটিন। হ্যাঁ, লেটেস্ট গাইডলাইন অনুসারে। তো লেটেস্ট গাইডলাইনটা জাস্ট আমি একটু বলে দিই, যদি পাস্টিউল প্যাপিউলের কথা না বলে শুধু ইউরাইথেমা, হ্যাঁ, ইউরাইথেমা ফ্লাশিং কথা বলে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের টপিক্যাল ব্রিমোনিডিনটা দিই। হ্যাঁ, টপিক্যাল ব্রিমোনিডিন যদি ফ্লাশিং ইউরাইথেমার কথা বলে। আর পাস্টিউলের কথা বললে, পেপিউলের কথা বললে, টেলাঞ্জিকটিসিয়ার কথা বললে, মাইল্ড টু মডারেট কন্ডিশনে ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে টপিক্যাল আইভারমেকটিন। যদি টপিক্যাল আইভারমেকটিন না থাকে তাহলে টপিক্যাল মেট্রো অথবা টপিক্যাল অ্যাজিলিক অ্যাসিড। আর সিভিয়ার যদি হয়, হ্যাঁ, সিভিয়ার একনি রোজাসিয়া যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ওরাল অক্সিটেট্রাসাইক্লিন, হ্যাঁ, টেট্রাসাইক্লিন, তার সাথে হচ্ছে টপিক্যাল আইভারমেকটিন। এটা হচ্ছে সিভিয়ার একনি রোজাসিয়ার ক্ষেত্রে ট্রিটমেন্ট। তাহলে এই কোশ্চেন যেহেতু পাস্টিউল আছে এবং এটা হচ্ছে আমরা বলে দিছি স্মল পাস্টিউল, তার মানে এটা মাইল্ড টু মডারেট কন্ডিশন, তাহলে আমরা এই 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 পেশেন্টকে মেইনলি টপিক্যাল আইভারমেকটিন দিব, অথবা টপিক্যাল মেট্রোনিডাজল দিতে পারি, অথবা টপিক্যাল অ্যাজিলিক অ্যাসিড দিতে পারি। এখানে মেট্রো আছে। Which of the following is the most appropriate intervention? So এখানে মবিস টাইপ 2 হার্ট ব্লক অন ইসিজিতে পাইছে, তাহলে মবিস টাইপ 2 হার্ট ব্লক হলে কি দেওয়া লাগে? ফ্লুডোকর্টিসন, মিথাইল ডোপা, ডুয়াল চেম্বার পেসমেকার, সালবিটামল, আর হচ্ছে ট্রান্স থোরাসিক থ্রম্বোএম্বোলি স্টকিং করবে। অবশ্যই পেসমেকার দিতে হবে। হ্যাঁ, মবিস টাইপ 2 হার্ট ব্লক থেকে যে কোনো সময় কমপ্লিট হার্ট ব্লকে চলে যাবে, তা অবশ্যই এই পেশেন্টকে ডুয়াল চেম্বার পেসমেকার দিতে হবে।
So which of the following the correctly represent the mode of action of adalimumab? Adalimumab কি ধরনের ড্রাগ জানি? Infliximab, adalimumab, etanercept. Tumor necrotic factor, Yes. TNF inhibitor. টিউমার নেক্রোসিস ফ্যাক্টর TNF আলফা ইনহিবিটর, হ্যাঁ এই ড্রাগগুলো। ওকে, আচ্ছা এটা পরীক্ষা আসে ইন্টারলিউকিন 6 ইনহিবিটর টসিলিজুমাব, Tocilizumab, এইটাও আসে। Rituximab, Rituximab. CD20. Yep. আর ক্যালসিনিউরিন ইনহিবিটর হচ্ছে ট্যাক্রোলিমাস, হ্যাঁ ক্যালসিনিউরিন ইনহিবিটর ট্যাক্রোলিমাস। Which of the following others intervention is most important? হ্যাঁ others intervention is most important. আচ্ছা এখানে administer calcium gluconate attached to her to the cardiac monitor. আচ্ছা ব্রড পিজারি শেপড কমপ্লেক্স আছে ইসিজিতে। আচ্ছা হাইপার ক্যালেমিয়ার পেশেন্ট, হ্যাঁ ক্যালসিয়াম গ্লুকোনেট দেওয়া হয়েছে, ক্যালসিয়াম গ্লুকোনেটের পরে কোন স্টেপটা নিতে হবে? Insulin and dextrose. ইনসুলিন দিতে হবে এবং উইথ ডেক্সট্রোজ মানে পটাশিয়াম লোয়ারিং এজেন্ট দিয়ে ট্রিটমেন্ট শুরু করতে হবে। তাহলে ইনসুলিন ডেক্সট্রোজ, অথবা আমরা তাকে ফ্রুসিমাইড দিতে পারি, অথবা আমরা তাকে ক্যালসিয়াম রেজোনিয়াম দিতে পারি, অথবা আমরা তাকে সালবিটামল দিতে পারি। তবে ইনসুলিন ডেক্সট্রোজটা হচ্ছে মেইনলি দেওয়া হয় আর কি। Which of the following is the most appropriate intervention? Streptococcus gastroliticus the infection তার পাইছে, তাহলে পেশেন্টটা হচ্ছে গিয়া ইনফেক্টিভ এন্ডোকার্ডিস পেশেন্ট, নাইট সোয়েটস আছে, এন্ডোকার্ডিস ওরা বলে দিছে, লেথার্জি আছে, ওয়েট লস আছে। তাহলে স্ট্রেপ্টোককাস গ্যাস্ট্রোলাইটিকাস রিলেটেড করে তার ইনফেক্টিভ এন্ডোকার্ডিস ডেভেলপ করছে। এখন আমরা কোন ইনভেস্টিগেশনটা করব? কোলোনোস্কোপি, সিস্টোস্কোপি, ডেন্টাল এক্সামিনেশন, ইআরসিপি, জিআই এন্ডোস্কোপি? Colonoscopy. Colonoscopy. এক্স্যাক্টলি। তাহলে স্ট্রেপ্টোককাস গ্যাস্ট্রোলাইটিকাস বা স্ট্রেপ্টোককাস ববিস দ্বারা ইনফেক্টিভ এন্ডোকার্ডিস হলে আমাদের চিন্তা রাখতে হবে যে পেশেন্টের কোলন ক্যান্সার আছে, এই জন্য আমরা তাকে কোলোনোস্কোপি করি। Which of the following the most useful next investigation? হ্যাঁ most useful next investigation. 72 years old woman comes to the clinic for review and she has suffered from the increasing weight loss, diarrhea, episode of flushing, facial flushing over the past 5 months. তাহলে দেখেন একটা পেশেন্টে যদি ফেশিয়াল ফ্লাশিং থাকে, তার সাথে যদি ওয়েট লস ডায়রিয়া থাকে, একটা ডিডি আমাদের মাথায় নিয়ে আসতে হবে। Carcinoid. এটা হচ্ছে কার্সিনয়েড সিনড্রোম, হ্যাঁ কার্সিনয়েড সিনড্রোম। So she has lost 5 kg in weight. He has hypertension এবং Remipil পাই এবং blood pressure 132/82, 80 regular, palpitation আছে, palpitation of abdomen, 2 cm hepatomegaly, BMI হচ্ছে 90। ওকে, আর এগুলো মোটামুটি ভালো। লিভার ফাংশনটা একটু অল্টার থাকবে যেহেতু কার্সিনোড সিনড্রোমে লিভার ইনভলভমেন্ট হয়। তাহলে কোন ইনভেস্টিগেশনটা আমরা করব কার্সিনোড সিনড্রোমের ক্ষেত্রে? 24-hour urinary here. 24 hour urinary হিয়ার টেস্ট হচ্ছে আমাদের করতে হবে। An obese 52 years old man is reviewing in the oncology clinic having been diagnosed with a gastric cancer. He smokes 15 cigarettes per day and likes to eat processed foods. So she asked about the risk factor for gastric cancer as he is worried about his 3 children. Which of the following is the greatest impact on increasing the risk of gastric cancer? NSAID use, increased green vegetable consume, obesity, processed meat consumption, smoking. Obesity. No. Smoking. Smoking. স্মোকিং, হ্যাঁ স্মোকিং করলে গ্যাস্ট্রিক ক্যান্সার বাড়ায়, সার্ভাইকাল ক্যান্সার বাড়ায়, ঠিক আছে এই দুইটা মনে রাখতে হবে, পরীক্ষা আসে। লাং ক্যান্সার তো করেই, এটা আমরা জানি। Which HLA types is most closely associated with this patient disease? Anti-phospholipid antibody positive. ওকে, আমরা একটু সিনারিটা পড়ি। 36 এর একটা ওমেন ইউকে তে আসছে ফ্রম টার্কি and radiology clinic আসছে। She suffered from the 3rd episode of enterouveitis for the last month. She also regarding orogenital ulcer. তাহলে ডায়াগনোসিস কি বলবেন? Behçet's disease. তাহলে রিকারেন্ট T1. orogenital ulcer, enterouveitis, Behçet disease. So কোন HLA-টা জানি থাকবে পজিটিভ? B51. B51. B51 এবং HLA B5, আরেকটা আছে HLA B52। হ্যাঁ এই তিনটাই আমাদের একটু মনে রাখতে হবে, তিনটা দেখবেন
মোটামুটি সামনে এক দুইটা ডায়েট পরপরই পাবেন পেচেডিজের এই ছেলেটা, খুবই ইম্পর্টেন্ট। Which of the following is the most appropriate treatment for her osteoporosis? 71-year-old একটা ওমেন, রিমাটোলজি ক্লিনিক আছে, টি স্কোর হচ্ছে -4.5, and suffered from left colic fracture some 2 years earlier. Unfortunately, she has failed to tolerate weekly residronate due to the symptoms of gastroesophageal reflux disease. তাহলে রেসিড্রোনেট যদি টলারেট করতে না পারে তাহলে আমরা কোন ড্রাগ দিব এখন? ওরাল টলারেট করতে না পারলে কি দিব? ডেনোজোমব। Denosumab. ড্যানোসোমাব, ইয়েস, ড্যানোসোমাব দিব, 6 মান্থলি সাবকিউটেনিয়াসলি দেওয়া হয়। এবং ড্যানোসোমাবের মেকানিজম অফ অ্যাকশনটা আসে, হ্যাঁ, র্যাঙ্ক লাইগেন্ড ইনহিবিটর হিসাবে কাজ করে। এটা তো পেইড কোশ্চেন, হ্যাঁ, ড্যানোসোমাব। সো ওরাল বিসফসফোনেট যদি টলারেট করতে না পারে তাহলে ড্যানোসোমাব দিতে হবে। আচ্ছা, এটা একটা বায়োস্ট্যাটের কোশ্চেন। বায়োস্ট্যাট থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে অনলি শুধুমাত্র ম্যাথের পোর্শনটা দেখবেন। টোটাল বায়োস্ট্যাট থেকে কোশ্চেন আসে 5টা, তার মধ্যে ম্যাথ আসবে 3টা আর 2টা আসবে থিওরি। থিওরিটা আল্লাহর নামে ছেড়ে দিবেন, যে কোনো একটা দাগাই দিয়ে আসবেন, হ্যাঁ, থিওরি পড়ারও দরকার নাই। শুধু বায়োস্ট্যাটের ম্যাথ মনে হয় 8-10টা ইকুয়েশন আছে, ওই ইকুয়েশন গুলো পড়ে ওই ম্যাথ আসলে ম্যাথ গুলা হচ্ছে জাস্ট ইকুয়েশনে ফালাই করে ফেলতে হবে এবং ক্যালকুলেটর ছাড়া করতে হবে আর কি। এই জন্য একটু হাতে হাতে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। আর থিওরি পড়ার দরকার নেই, থিওরি যে পড়ে সময় নষ্ট করবেন এগুলো অন্য দিকে দিলে আরো ভালো হবে আর কি। Which of the following is the most appropriate next step in measuring the blood pressure? Hey? Most appropriate next step. 58-year-old patient has hypertension here. He is currently managed with the felodipine once a day, although the blood pressure is still elevated, 155/94. He has no significant past medical history. Number 26, cardiovascular events in the clinic are remarkable apart from the rest blood pressure. Hemoglobin, WBC, platelet, sodium, potassium, creatinine, bicarbonate 25, আর গ্লুকোজ ফাস্টিং হচ্ছে 5.4, হ্যাঁ, গ্লুকোজ ফাস্টিং হচ্ছে 5.4। ওকে, তাহলে পেশেন্ট হচ্ছে অ্যামলোডিপিন পাচ্ছে, তাই না? এখনো হাইপারটেনশন আছে, তার কোনো নোন কজ নাই, তার মানে এসেনশিয়াল হাইপারটেনশন। সো সেকেন্ড স্টেপে আমরা কোন ড্রাগ দিব? হাইপারটেনশনের নাইস গাইডলাইন, 55 বছরের বেশি হলে আমরা ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে অ্যামলোডিপিন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে এসি ইনহিবিটর অথবা এআরবি। তাহলে এখন সেকেন্ড লাইন ড্রাগ দিতে হবে, তাই না? তাহলে এআরবি এসি ইনহিবিটর দিব, রেমিপাম। পটাশিয়াম 4.9 আছে, এটাতে তো কোনো সমস্যা নাই নাকি? না, পটাশিয়ামটা আমরা স্টেপে নিব হচ্ছে 3টা ড্রাগ দেওয়ার পরে। প্রথমে হচ্ছে আমরা হচ্ছে 55 বছর আগে হইলে আমরা হচ্ছে এস ইনহিবিটর দিয়ে শুরু করব অথবা এআরবি। 55 বছর পরে হইলে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে শুরু করব। আচ্ছা, 55 বছরের আগে সেকেন্ড স্টেপে আমরা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা অ্যাড করব, আর 55 বছরের পরে সেকেন্ড স্টেপে এস ইনহিবিটর বা এআরবি দিব। থার্ড স্টেপে যদি কোনো কাজ না করে তাহলে একটা ডায়াবেটিস অ্যাড করতে হবে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ইন্ডামামাইডটা নিয়ে আসতে হয় আর কি। তাহলে থার্ড স্টেপে পেশেন্ট ক্যালসিয়াম চ্যানেল পাবে, এস ইনহিবিটর বা এআরবি পাবে, আর একটা হচ্ছে কি আপনার ডায়াবেটিক্স পাবে, ইন্ডামামাইড পাবে আর কি, থায়াজাইড ডায়াবেটিস পাবে, যে কোনো একটা। যদি থার্ড স্টেপেও কন্ট্রোল না হয় তখন গিয়ে আমরা হচ্ছে পটাশিয়াম লেভেলটা দেখবো, হ্যাঁ। পটাশিয়াম সেক্ষেত্রে যদি 4.5-এর কম হয় তাহলে ফোর্থ ড্রাগ হিসাবে আমরা ইয়েকে অ্যাড করতে পারি আর কি, পটাশিয়াম স্প্রে। আর যদি 4.5-এর কম থাকে পটাশিয়াম তাহলে হচ্ছে ওই বেশি থাকে, ঠিক আছে, 4.5-এর যদি বেশি থাকে তাহলে হচ্ছে আমরা বিটা ব্লকার অথবা আলফা ব্লকার, হ্যাঁ, ড্রাগ গুলো হচ্ছে অ্যাড করতে পারি। So 32-year-old woman comes to the respiratory clinic for review. She has been treated for the past 3 months with the sildenafil for primary pulmonary hypertension, but is suffering from further shortness of breath and exercise tolerance decrease. Decision is made to begin treatment with the embryosartan. Okay, which of the following currently describe the mode of action of embryosartan? So calcium channel antagonist, endothelin receptor A receptor antagonist, নাকি B receptor অ্যান্টাগনিস্ট? এ না বি, এটা বলে তাহলে হবে।
এ A receptor রিসেপ্টর agonist. অ্যান্টাগনিস্ট। Yes, M receptor A আছে, A receptor antagonist. So what is the most likely diagnosis? Most likely diagnosis এখানে অ্যান্টি গ্লুটামিক অ্যাসিড ডিকার্বক্সিলেস অ্যান্টিবডি এবং অ্যান্টি ট্রাইরোসিন ফসফেটেস অ্যান্টিবডি আইলেটস অ্যান্টিজেন অ্যান্টিবডি এগুলো হচ্ছে নেগেটিভ, তার মানে তার টাইপ 1 ডায়াবেটিস না, এটা বলে দিলাম। কিন্তু সুগার লেভেল বেশি আছে, ক্রিয়েটিনিন টিটিন এগুলো ভালোই আছে। ওকে, 23 years old man referred to the endocrinology clinic for review. He has recurrent balanitis. So balanitis খুব important clue, for which he has been buying over the counter fluconazole. Has felt generally tired over the past few months and strongly he has a strong family history of type 2 diabetes. আচ্ছা, কে বলতে পারবেন এটা ডায়াগনোসিসটা কি? মোডি। মোডি। এক্সেলেন্ট, মডি। তাহলে মডির ক্ষেত্রে এই যে থ্রাশ, জেনিটাল থ্রাশ বা ব্যালানাইটিস এই শব্দটা দিবে। আর এটা হচ্ছে 25 বছরের আগে হয়, এবং মডি হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট, সেই জন্য ফ্যামিলি হিস্ট্রি তার পজিটিভ থাকে। আচ্ছা, আর এখানে তো টাইপ 1 তো ওরা বাদ করে দিছে, তাহলে এটা হচ্ছে মডি। Which of the following is the most likely diagnosis? Most likely diagnosis: 34-year-old man present with a sexually transmitted disease clinic following a business trip to Latin America. He has no current medical regular sexual partner, admits to unprotected sexual intercourse during the trip. So he has developed painful ulcer over the glans penis. তাহলে আলসার পেইনফুল, জেনিটাল আলসার পেইনফুল, তাহলে আমাদের ডিডি দুইটা, একটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স, আরেকটা হচ্ছে আপনার হেমোফিলাস ডিক্রি, হেমোফিলাস ডিক্রি। Around 1 centimeter diameter, they have been erythematous based and covered with the yellow purulent exudate. He can feel the marked inguinal lymphadenopathy on physical examination. Which of the following the most likely diagnosis? Chancroid, gonorrhea, granuloma inguinale, herpes simplex infection, syphilis. অ্যানক্রয়েড হিমোপ্লাস ডুক্রি। এটা হবে শ্যাঙ্ক্রয়েড, হেমোফিলাস ডুক্রি। স্পেশালি ল্যাটিন আমেরিকান দেশগুলোতে শ্যাঙ্ক্রয়েডটা হচ্ছে মোর কমন, মোর কমন। তাহলে এটা হচ্ছে শ্যাঙ্ক্রয়েড হেমোফিলাস ডুক্রি দিয়ে তার হয়েছে। সো জেনিটাল আলসারটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, তাহলে আমরা যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে পেইনফুল জেনিটাল আলসার মানে হার্পিস সিমপ্লেক্স অথবা হেমোফিলাস ডুক্রি। যদি পেইনফুল আলসারের সাথে বায়োলেটারাল ইনগুইনাল লিম্ফ নোড গুলা পেইনফুল থাকে তাহলে হচ্ছে হার্পিস সিমপ্লেক্স। আর ইউনিল্যাটারাল লিম্ফ নোড যদি পেইনফুল থাকে ইউনিল্যাটারাল, তাহলে সেই ক্ষেত্রে আমরা হেমোফিলাস ডুক্রি তথা শ্যাঙ্ক্রয়েড চিন্তা করবো। অথবা যদি পেশেন্টটা ল্যাটিন আমেরিকান কোন একটা কান্ট্রির পেশেন্ট হয় তাহলে হচ্ছে হেমোফিলাস ডুক্রি চিন্তা করবো। আর আলসার যদি পেইনলেস হয় তাহলে আমাদের ডিডি হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিফিলিস আর একটা হচ্ছে লিম্ফোগ্রানোমা ভেনেরাম। আর আলসার পেইনলেস এবং ইনগুইনাল লিম্ফ নোড দুইটা পেইনলেস, তাহলে আমাদের ডায়াগনোস হচ্ছে সিফিলিস। আলসার পেইনলেস কিন্তু ইনগুইনাল লিম্ফ নোডটা পেইনফুল, ডায়াগনোসিস হচ্ছে আমাদের লিম্ফোগ্রানোমা ভেনেরাম। বাট ফার্স্ট 2 weeks ইন কেস অফ লিম্ফোগ্রানোমা ভেনেরাম লিম্ফ নোড কিন্তু পেইনলেস থাকে, 2 সপ্তাহ পরে গিয়ে লিম্ফ নোডটা তাদের আবার পেইনফুল। Which of the following the most appropriate initial intervention for her? Initial intervention: 30 years old woman who is manager in the local chemical plant is brought to the emergency department by colleagues. He believed that she can communicate to the embryo to the company just by transmitting her thought and can speak up to 15 languages fluently. তাহলে থ্রট উইথড্রয়াল, তারপরে কথা বলতে পারতেছে অনেক ল্যাঙ্গুয়েজে, বিলিভ করতেছে, একটা ফলস বিলিভ আছে, এটা ডায়াগনোস কি বলবো? সিজোফ্রেনিয়া। তাহলে সিজোফ্রেনিয়ার একিউট স্টেজে ইনিশিয়ালি আমরা কোন ড্রাগ দিয়ে ট্রিট করব? ক্লোরোডায়াজিপক্সাইড, ক্লোরপ্রোমাজিন, লিথিয়াম, রেসপিরিডন, সোডিয়াম ভ্যালপ্রোয়েট। রেসপিরিডন। রেসপিরিডন, ইয়েস। অ্যান্টিসাইকোটিক ড্রাগ গুলো হচ্ছে ইন্টারভেনশন অফ চয়েস, এর মধ্যে রেসপিরিডনটা হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি পায়, রেসপিরিডন। Which of the following the most appropriate next step? Most appropriate next step. The 43 years old builder comes to the rheumatology clinic for review and he has extensive psoriasis and has developed deforming distal interphalangeal joint polyarthropathy over the course of past year. The distal interphalangeal joint তার involvement আছে,
তাহলে ডিডি দুইটা নিতে হবে। একটা ডিডি হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস, আরেকটা ডিডি হচ্ছে আপনার অস্টিও আর্থ্রাইটিসও হতে পারে, হ্যাঁ, ডিস্টাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট ইনভলভ করে। আর রিমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে প্রক্সিমাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট আর প্রক্সিমাল মেটাকার্পোফেরেঞ্জিয়াল জয়েন্টকে মিলে ইনভলভ করে। আর এদিকে আমাদের জব থেরাপি নিচ্ছে, থেরাপি ইনক্লুড উইকলি মেথোট্রেক্সেট সে পাচ্ছে এবং রিকোয়ার্ড নেপ্রোক্সেনও পাচ্ছে এজ ফর হার পেইন রিলিফ এন্ড ফেল টু ট্রায়াল অফ সালফাসালাজিন টু কন্ট্রোল দ্য সিম্পটম। তাহলে সালফাসালাজিনও তার কাজ হচ্ছে না এখন। Evidence of extensive synovitis affecting the finger, wrist, toe, and the both elbow. You also noted the psoriasis affecting his scalp, both elbows and knee. তার মানে psoriatic arthritis। আর ইনভেস্টিগেশন সবাই ভালো, সিআরপি একটু বেশি। এখন তাহলে আমরা কি দিব এই পেশেন্টকে? হুইচ অফ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ? অ্যাড গলিমিউমাব, লর্ডোস প্রেডনিসোলন, টসিলিজুমাব, ওস্টিকুনুমাব, সুইস মেথোট্রেক্সেট টু হাইড্রোক্সি ক্লোরোকুইন। যে 4 নাম্বারটা হবে অ্যাড স্টিকুনুমাব। তাহলে দুইটা ডিএমআরডি তার কিন্তু ফেইলড। একটা ছিল মেথোট্রেক্সেট, হ্যাঁ, আরটা ছিল সালফাসালাজিন। দুইটা ডিএমআরডি ফেল যেহেতু, তাহলে আমাদের নেক্সট স্টেপে যাইতে হবে টিএনএফ আলফা ব্লকারে। তাহলে এজ এ টিএনএফ আলফা ব্লকার আমরা হচ্ছে গলিমিউম্যাবটা দিব, ঠিক আছে? গলিমিউম্যাব, ইনফ্লেক্সিম্যাব, এটারনারসেপ্ট, ঠিক আছে? এই ড্রাগগুলো হচ্ছে আমরা পরবর্তীতে স্টার্ট করতে। এইটাই এনএসআইড পাইছে, তারপরে ডিএমআরডি পাইছে দুইটা, তারপরে ডিজিজ প্রোগ্রেসিভ। সো আমরা ক্ষেত্রে হচ্ছে টিএনএফ ব্লকারটা হচ্ছে নেক্সট স্টেপে। আচ্ছা, which of the following medication is the most likely to have caused her shortness of breath? এখানে আমাদের FEV1 FVC রেশিওটা হচ্ছে 50%। ওকে, আর ফোর্স ভাইটাল ক্যাপাসিটি যেটা 60% প্রেডিক্টেড ভ্যালু। পেচি ইন্টারস্টিশিয়াল শেয়ারিং আছে, পেচি ইন্টারস্টিশিয়াল শেয়ারিং আছে। ওকে, 59 years old woman who takes a number of medication include the prophylaxis, recurrent urinary tract infection, ischemic heart disease, diabetes mellitus, come to the renal clinic for review. She has developed increasing shortness of breath over the past few months and dry cough and nagging cough. BP pulse, okay, scattered crackles on the chest and no evidence of whisk. Abdomen soft and non-tender. Her body was 27. Okay, so এখন এদিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে FEV1 আর FVC রেশিওটা কত আসতেছে? অবস্ট্রাকটিভ নাকি রেস্ট্রিকটিভ প্যাটার্ন? 60/70 তো মানে FEV1 টু FVC রেশিও আর তো দিয়ে 70, তার মানে অনেকটা 70 কম হইলে ছিল অবস্ট্রাকটিভ, তাই না? আর একটু 70 মার্জিনাল লেভেল দিছে আর কি। Which of the following medication most likely to be caused as shortness of breath? Bisoprolol, metformin, nitrofurantoin, ofloxacin, Remipil. Yes. ওই যে নাইট্রোফ্রন্টেন রিকারেন্ট ইউটিআই এর জন্য নাইট্রোফ্রন্টেন নিছে। Excellent. So recurrent urinary infection এ nitrofurantoin ইউজ করছে, আর nitrofurantoin হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস করে, যার জন্য পেশেন্টের দিকে রেস্ট্রিকটিভ প্যাটার্ন আসছে কিছুটা, এখনো ফুললি আসে নাই। আর সো এটার কজ হচ্ছে nitrofurantoin. Which of the following the most likely causes of a lesion? Most likely causes of a lesion. 19 years old man who has type 1 diabetes comes to the dermatology clinic for review. He complains of number of thin, rouged, flaccid, blister-like lesion which appears over his lower abdomen around his waistband. Once the lesion ruptured, they leave an area of moist erythema which takes a few days to heal. Looks like an area of scaled skin. When they brush, they lose straw-colored fluid, which eventually turn cloudy among dark straw color. So examination, you note that 2 to 3 centimeter, a small area of erythematous skin, one flaccid bulla, which is approximately 2 centimeter across. Which of the following is the most likely causes of the lesion? Bullous pemphigoid, dermatitis herpetiformis, Capsula staphylococcus, আর হচ্ছে Streptococcus pyogenes. কি বলা যায়? স্ট্র কালার ফ্লুইড, হ্যাঁ, স্ট্র কালার ফ্লুইড। হচ্ছে স্টাপোরিয়াস। Yes. ইয়েস, ইম্পিটিগো হয়েছে আর কি, হ্যাঁ, ইম্পিটিগো হয়েছে কাইন্ড অফ।
এটা বুলাস ইম্পিটিকো, হ্যাঁ, যেটা বলা যায়। সো স্ট্র কালার আছে, ফ্ল্যাসিড ব্লিস্টারিং লেশন। সো স্টেপোরিয়াস দিয়ে মোর কমনলি এটা হয়ে থাকে। It is a bulla sympatico fitting with the history of flaccid bulla, whose leak straw color fluid and held with the erythematous base is caused almost invariably by the Staph aureus. The area of infection may be difficult to keep clean, and this patient has type 1 diabetes may increase the risk of acquiring the lesion. So mupirocin or fusidic acid are the both effective the topical therapies. Which of the following the most likely causes of this patient heart failure? Most likely causes of this patient heart failure. 49 years old a patient gastroenterology clinic আসছে. He has been referred by the GP who is increased the skin pigmentation, diabetes mellitus and control with the metformin monotherapy osteoarthritis the both knees. He also admits to the erectile dysfunction for which she takes over the counter sildenafil. She drinks 4 pints of beer on the each weekend. Each weekend. Okay. So on examination revealed that pressure হচ্ছে ভালো, pulse ভালো. There are no heart murmur. JVP elevated, beating edema of the both ankles. So his chest is clear, abdomen non-tender. You note the spider navi of our upper body. তাহলে এখানে CLD এর মতো একটা ফিচার আছে, আর এখানে স্কিন পিগমেন্টেশন আছে, ডায়াবেটিসও আছে, ওকে, হার্ট ফেলিওরের ফিচার আছে, সাথে আর্থ্রাইটিস আছে বোথ নি জয়েন্টে। এটা বলেন তো ডায়াগনোসিস কি হবে? তার সেক্সুয়াল ফাংশনে কিন্তু ঝামেলা আছে। এটা হচ্ছে হেমোক্রোমাটোসিস এর পেশেন্ট। হেমোক্রোমাটোসিস পেশেন্টে মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট হয়, মাল্টি অর্গান ফেলিওর হয়, যার জন্য স্কিন কালারটাও কিন্তু তাদের চেঞ্জ হয়। সো স্কিন পিগমেন্টেশন হচ্ছে, প্যানক্রিয়াটিক বিটা সেল নষ্ট হয়, সো ডায়াবেটিস ডেভেলপ করছে। সো এখানে পিটুইটারি গ্ল্যান্ড অথবা সার্টোসিস সেল নষ্ট হয়, ইরেকটাইল ডিসফাংশন ডেভেলপ করছে। আবার এদিকে হচ্ছে কি হার্টের মধ্যে হয়তো হার্ট ফেলিওর হয়, সো জেবিপি হচ্ছে রেস্ট। তার মানে এটা হচ্ছে আমাদের হেমোক্রোমাটোসিস পেশেন্ট। Chromatosis. আর ওই যে বোথ নিতে আর্থ্রাইটিস আছে, তো মানে এটা হচ্ছে সিউডো গাউট হচ্ছে আর কি, সিউডো গাউট। অনেকগুলো ক্লো দিছে, হেমোগ্লোবিন, ডাব্লিউবিসি, প্লেটলেট, সোডিয়াম, পটাশিয়াম, ক্রিয়েটিনিন, এএলটিটা একটু বেশি আছে, এএলপি, বিলিরুবিন, অ্যালবুমিন 32, গ্লুকোজ হচ্ছে 7.3. Which of the most likely causes of this patient right heart failure? Alcoholic cardiomyopathy, increased hepatic albumin synthesis, diabetes mellitus, HOCM, iron overload. Iron overload. Yes. So এটা হচ্ছে হেমোক্রোমাটোসিস পেশেন্ট, তার মানে এই পেশেন্টের আয়রন ওভারলোড হয়েছে আর কি। Which of the following is the most likely causes of her murmur? Most likely causes. So patient হচ্ছে 34-year-old woman comes to the cardiac clinic for review. She is suffering from the shortness of breath and decreased exercise tolerance over the past 6 months. Is now unable to climb the stairs without needing it to stop. So she gave a birth to her child some 9 months earlier. Before the pregnancy, she has considered herself fit and healthy. So blood pressure ভালো, pulse 80 regular. He has paroxystic murmur, loudest in the fourth interstitial space in the left parasternal region. You can feel a pulsated liver has pitting edema of the both ankle. So routine blood test is unremarkable. BMI কিন্তু তার ভালোই আছে। Which of the following the most likely causes of our murmur? তাহলে লেফট প্যারাস্টার্নাল রিজনে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে কিন্তু প্যারাসিস্টোলিক মারমারটা, এবং হার্টেও কিন্তু তার সরি লিভারের দিকে কিন্তু একটু ব্যথাটা আছে, পালসেটাইল লিভার আছে। তাহলে এয়ারটিক রিগার্জিটেশন, এয়ারটিক স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন, পালমোনারি স্টেনোসিস, ট্রাইকাসপিড রিগার্জিটেশন। Tricuspid regurgitation. এক্স্যাক্টলি, ট্রাইকাসপিড রিগার্জিটেশনে মারমার প্যানসিস্টোলিক থাকে, এবং ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস লেফট প্যারাস্টার্নাল রিজনের দিকে থাকে। আর ট্রাইকাসপিড রিগার্জিটেশন মারমারে পালসেটের লিভার পাওয়া যায়, জেবিপি হচ্ছে রেস থাকে, লার্জ বিওএফ থাকে ইন দা জেবিপি থাকে, কেন নয় লার্জ বিওএফ পাবে। ট্রাইকাসপিড রিগার্জিটেশন ডিউ টু প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন জন্য। আচ্ছা, which of the following correctly describe the mode of action of flecainide? সোডিয়াম নাকি পটাশিয়াম চ্যানেল ব্লক করে ফ্লেকানাইড? সোডিয়াম Sodium চ্যানেল। channel. Pass. সোডিয়াম চ্যানেল। আর অ্যামিডারনটা হচ্ছে
পটাশিয়াম চ্যানেল ব্লক করবে, অ্যামিডোরন হচ্ছে পটাশিয়াম চ্যানেল ব্লক করবে। তাহলে ফার্স্ট সোডিয়াম চ্যানেল ইনহিবিশন হিসেবে কাজ করে। হুইচ অফ দ্য ফল ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট ইন্টারভেনশন? সিআরপিটা বেশি আছে, আর এগুলো ভালোই আছে। ওকে, 43 years old electrician comes to the clinic for review. So electrician, এটা একটা important group. Extensive psoriasis happening in both elbows, knee, extensive surface of his hands and his scalp. He has been utilizing combination of topical therapy with the corticosteroid and vitamin D analog. He now feels that his fingers are becoming very stiff and swollen, and he's unable to work. So on examination of the hands, you note the nail pitting and obvious distal interphalangeal joint synovitis. Diagnosis কি বলবেন? psoriatic arthritis. Exactly, এটা হচ্ছে psoriatic arthritis. So distal interphalangeal joint involved, তার সাথে হচ্ছে nail pitting, nail onycholysis, এই জিনিসগুলা বলবে। এখন psoriatic arthropathy ক্ষেত্রে ইন্টারভেনশন অফ চয়েস কোন ড্রাগ? খুবই ইম্পর্টেন্ট। একটা ড্রাগই দিয়ে আমরা শুরু করি, এবং এটাই ফার্স্ট লাইন ড্রাগ সোরিয়াটিক আর্থ্রোপ্যাথির ক্ষেত্রে। সেটা হচ্ছে ফ্লুনোমাইড। মেথোট্রেক্সেট। Methotrexate. মেথোট্রেক্সেট মেথোট্রেক্সেট মেথোট্রেক্সেটটা খেয়াল রাখবেন। রিমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, একদমই ইনিশিয়ালি এটা দেওয়া হয়। হ্যাঁ, ইনিশিয়ালি দেওয়া হয়, পেইন কিলারের সাথে সাথে এটা দেওয়া হয়। Which of the following the most likely diagnosis? Most likely diagnosis. 18 years old student comes to the emergency department complaining with jaundice, and he has felt unwell and off his foot with a heavy cold for the past 48 hours, and woke that morning with the jaundice and sclera. He is তাহলে দেখেন ঠান্ডা কাশি লাগছে, তো হেভি কোল্ড টোল্ড, ইয়াং এজ একটা পেশেন্ট, তার এখন জন্ডিস ডেভেলপ করছে। ঠিক, আর ইনভেস্টিগেশন যা আছে না সব নর্মাল, আইসোলেটলি শুধুমাত্র বিলিরুবিনটা বাড়ছে। ডায়াগনোসিস কি হবে? Gilbert syndrome. তাহলে ইয়াং এজের একটা পেশেন্ট, তাই না? ঠান্ডা কাশি জ্বর, আইসোলেটলি শুধু বিলিরুবিন বাড়লে অবশ্যই আমরা গিলবার্ট খেতে হবে। ক্লামাইডিয়ার নেটস হচ্ছে পজিটিভ, প্রেগনেন্ট কি প্রেগনেন্টটা দেখতে হবে। তাহলে 21 year old একটা স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট তো প্রেগনেন্ট না, তাহলে প্রেগনেন্ট না হলে কি দিয়ে ট্রিট করবেন? ডক্সিসাইক্লিন। Doxycycline. টক্সিসাইড। Which of the following the most likely findings the renal biopsy? তাহলে সাইটোপ্লাজমিক প্যাটার্ন যেটা সিয়াঙ্কা, তার পজিটিভ আছে। সিয়াঙ্কা পজিটিভ থাকলে আমরা জিপিএ চিন্তা করিয়ে রাখবো আর কি, জিপিএ। আচ্ছা, 45 years old একটা পেশেন্ট ইডিতে আসছে পালমোনারি হ্যামোরেজ নিয়ে। সো জিপির কাছে ওয়েট লস, ইন্টারমিডিয়েট নাইট সোয়েটস আছে, ইনক্রিজিং ক্রিয়েটিনিন লেভেল। So amlodipine for hypertension person, nasal spray for sinusitis, and which was recently as diagnosed. Hypertension আছে 90, scattered crackles for the both chest wall. Okay. তাহলে জিপি এর একটা পেশেন্ট, তার ক্রিয়েটিনিন যেটা ওরা দিল সেটা হচ্ছে গিয়া 7 days আর্লিয়ারে 50 থেকে 120 ছিল, এখন এটা বাইরে হচ্ছে 119, এখন যেটা হচ্ছে 239। মানে খুব তাড়াতাড়ি কিন্তু ক্রিয়েটিনিনটা বাড়ছে। তার মানে জিপি এর একটা পেশেন্ট খুব তাড়াতাড়ি রেনাল ফাংশন খারাপ হয়ে গেছে, মানে হচ্ছে র্যাপিডলি প্রগ্রেসিভ গ্লুমেরুলারনেফ্রাইটিস হয়েছে আর কি। এখন কথা হচ্ছে গিয়ে এই পেশেন্টের রেনাল বায়োপসি করলে র্যাপিডলি প্রগ্রেসিভ আমরা কোন জিনিসটা পাবো? আপনারাই বলেন। Crescentic glomerulonephritis. Glomerulonephritis, IgG deposition. তাহলে এটা ক্রিসেন্টিক গ্লুমেরুলোনেফ্রাইটিস পাবো। ওটা আরেকবার একটু অ্যান্সারটা দেখান এটা স্যার। পাউসি দিছে। হ্যাঁ হ্যাঁ, পোসি ইমিউন ক্রিসেন্টিক গ্লুমেরুলোনেফ্রাইটিস, সমস্যা নেই দেখি। ফার্স্টটা তো ক্রেসেন্টিক ছিল। আইজিএ ওটা হলো জিপিএ, হ্যাঁ, গুড পার্সার সিনড্রোমের যেটা। ক্রিসেন্টিক গ্লুমেরুলোনেফ্রাইটিস উইথ আইজিএ, লিনিয়ার ডিপোজিশন অফ দ্য আইজিএ, এটা হচ্ছে আপনার গুড পাস্টার সিনড্রোমের ক্ষেত্রে। বুঝছেন? আচ্ছা, which of the following is the most appropriate next step? Okay, so 19 years old patient respiratory clinic আসছে, she has recently begun work in the laboratory animal facilities. She is concerned because during the course of working week, she developed gradually originating shortness of breath and which seems to improve during the day
অফ ডায়াগনোসিস কি হবে? কাজে থাকলে শ্বাসকষ্ট, কাজ থেকে যখন অকেশনাল বাইরে। অ্যাজমা। তাহলে অকুপেশনাল অ্যাজমা। অকুপেশনাল অ্যাজমা ডায়াগনোসিস করতে হলে আমরা কোন মেজারটা নিয়ে থাকি, পেশেন্টকে কোনটা অ্যাডভাইস করি? সিরিয়াল পিক ফ্লো সিরিয়াল পিক মেজারমেন্ট। ফ্লো মেজারমেন্ট। তাহলে সিরিয়াল পিক ফ্লো মেজারমেন্ট এট ওয়ার্ক এবং এট হোম দুই জায়গায় করতে হবে। So which of the following is the most appropriate antibiotic intervention? So MRI যেটা বললো evidence of osteomyelitis for the first metatarsophalangeal joint on the left. তাহলে এটা হচ্ছে osteomyelitis এর কথা চলে আসছে। অর্গানিজমটা দেখে আমরা একটু 52 years old man type 1 diabetes to the take insulin present to the plantar ulcer extensive local erythema আছে। প্লান্টার আলসার এক্সটেন্সিভ লোকাল এরিথেমা, তার মানে ডায়াবেটিসের একটা পেশেন্ট, তো তার এখন হচ্ছে আলসার টাইপ হয়েছে, ফুট আলসার আছে এবং সেখানে দেখলো অস্টিওমাইলাইটিস হয়ে গেছে। হ্যাঁ, যাক এমনি যদি আমরা বলি ডায়াবেটিক পেশেন্টের ফুট আলসার যদি হয় কোন অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করি? ডায়াবেটিক ফুট কি দিয়ে ট্রিট করি ক্লক্স। মনে আছে? ডায়াবেটিক ফুট ক্লিনডা, কোএমসিক্লেভ, ফ্লোক্লক্সাসিলিন, মেরোপেনাম, ভ্যানকোমাইসিন। ক্লক্স না মানে না, ডায়াবেটিক ফুট, অ্যানিমেল বাইট, হিউম্যান বাইট, কমেন্সুলেট। তারপর কোয়ামাক্সিক্লাম। cholangitis after হচ্ছে Stand. আরসিপি স্ট্যান্টিং, এই সবগুলোতে আমরা কোঅ্যামোক্সিক্ল্যাব দিই। কোঅ্যামোক্সিক্ল্যাব খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা। হ্যাঁ, ডায়াবেটিক ফুড, এনিম্যাল বাইট, হিউম্যান বাইট, তো এইগুলো একদম ইনভেরিয়েবলি পরীক্ষা আসে। আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইন্টারভেনশন দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন। So you are asked to review 72 years old man who was admitted a few days earlier with the cardiac chest pain. So he undergo the PCI and stenting, but he continued to feel unwell with nausea, lethargy, and has been unable to mobilize out of bed. So past medical history of note before the admission is include the previous inferior myocardial infarction, chronic renal impairment. So BP টা বেশি এবং 32, 92, 37.9. His toe and both feet are have to blow discoloration. There is small punched out ulcer over the lower both lower limbs. So you note a dressing over the femoral puncture wound used for angiography access. আর এদিকে আমাদের যেটা হচ্ছে গিয়ে হিমোগ্লোবিন 10.9, ইসোনোফিল কাউন্টটা বাড়ছে, প্লেটলেট, সোডিয়াম, পটাশিয়াম, ক্রিয়েটিনিন আগে 132 ছিল, এখন 237। রেনাল ইম্পেয়ারমেন্ট হয়েছে আর কি, রেনাল ইম্পেয়ারমেন্ট চলে আসছে। আচ্ছা, আর সিআরপি বেশি আছে, এলডিএস হচ্ছে 4.5, এসজিএল ওকে 0.7, টিজির মান 2.1। তাহলে which of the following intervention most appropriate? IV methylprednisolone, IV piperacillin tazobactam, intra-arterial altiplase, subcutaneous low molecular heparin, or supportive therapy. কোনটা দেওয়া যেতে পারে? ইসোনোফিলিয়া আছে তাই না, রেনাল ফাংশন অল্টার। কোলেস্টেরল এম্বোলিজম হ্যাঁ ডেভেলপ। এক্স্যাক্টলি, তার পিসিআই তো করছে। সাপোর্টিভ কেয়ার দিতে হবে একদম, সম্ভবত। হ্যাঁ, তাহলে পিসিআই করছে, পিসিআই করার পরে তার হচ্ছে গিয়া রেনাল ফাংশন অল্টারেশন, ইসোনোফিলিয়া আছে, বডিতে অনেক সময় র্যাশ চলে আসে, সো এটা হচ্ছে আমাদের কোলেস্টেরল এম্বোলাইজেশন। এক্স্যাক্টলি সাপোর্টিভ থেরাপি দিতে হবে। এটা হচ্ছে কোলেস্টেরল এম্বোলাই। 29 years old woman present with a weakness affecting her left arms. She was involved in a rear shunt car accident some 2 weeks earlier and sustained dull neck pain afterward. Examination revealed the weakness of his biceps on the left side. So there is a numbness and tingling extending down outside of her hands over the thumb. তাহলে এখানে যেটা বললো উইকনেস আছে বাইসেপস এবং লেফট সাইডে, আবার টিংলিং এক্সটেন্ডিং আউটসাইড অফ দ্য হ্যান্ড ওভার দ্য থাম্ব বেন্ডিং। তাহলে কোন ডার্মাটোমটা ধরছে? C5 এর
C6 এ C7 এ 8 Q1। C6 এক্সটেন্সিভ সারফেস প্লাস হচ্ছে থাম্বের সাইড, এটা হচ্ছে C6 C6 সাপ্লাই পায়। C6 nerve root supply the sensation over the lateral aspect of arms and over the side of the hand nearest to the thumb. এটা ইম্পর্টেন্ট কিন্তু একটু জায়গায় খালি C6 দিয়ে সাপ্লাই। The main motor supply in the biceps which leads to weakness of the elbow flexion on the affected side. Acha, what do you expect to find on the further work? Okay, so 18 years old woman is reviewing in the endocrine clinic primary amenorrhea নিয়ে আসছে। GP also have watching because of borderline hypertension. When you review in the clinic, the blood pressure 142/92, 70 regular. She is short stature at only 150 centimeter height. So you noted a relatively short neck এবং loss at ear. তাহলে এটা diagnosis কি বলবেন? টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম। তাহলে টার্নার সিনড্রোমে আমরা নেক্সট স্টেপে কি করব? অ্যাবসেন্ট স্মেল পাবো নাকি আলট্রাসোনোগ্রাম করব, এক্সো ক্যারিওটাইপ করব, এক্সএস ক্যারিওটাইপ করব, এক্সএস ওয়াই এক্সওয়াই ক্যারিওটাইপ? XO XO ক্যারিওটাইপ। ক্যারিওটাইপ। এক্সো ক্যারিওটাইপ মানে এক্সও ক্যারিওটাইপ 45 XO। এক্সো ক্যারিওটাইপ। Which of the following the most appropriate intervention for her? Most appropriate intervention for her. So 40 years old woman comes to the endocrine clinic for review. Her period have stopped for more than the 6 month, and she has FSS level কিন্তু বেড়ে গেছে 40 বেশি। Estrogen in the postmenopausal range. Thyroid function test, prolactin both are normal. BMI হচ্ছে 22 and she has no gynecological surgery. Family history of deep vein thrombosis and breast cancer. She asks about the bone protection. আচ্ছা, বোন প্রোটেকশনের জন্য সে এখন জানতে চাইছে। তাহলে which of the following is the most appropriate intervention for her? Continue combined hormone replacement therapy, combined oral contraceptive pill, oral bisphosphonate, sequential combined hormone replacement therapy, subcutaneous denosumab. পেশেন্টটা মেনোপোজাল স্টেজে চলে গেছে, তাই না? এফএসএস লেভেলটা বেশি আছে, এস্ট্রোজেন লেভেল কম, বয়স হচ্ছে 40। তাহলে পোস্ট মেনোপোজাল ওমেনদের ক্ষেত্রে যেটা দেই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে। কন্টিনিউয়াসলি তো দিব না, সিকোয়েন্সিয়াল হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে, কম্বাইন্ড হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। This woman has early menopause as evidenced by her cessation of means and more than the 6 months, and her blood pressure include the marked elevation of the FSH level, where means have ceased for less than 1 year. A sequential rather than continuous hormone replacement therapy preparation is recommended. The normal BMI, absence of the TBT, and the breast cancer history fit with the lower risk of effect in the hormone replacement therapy. ওকে, সো আমরা বাকি 50টা কোশ্চেন আমরা নামাজ পড়ে তারপরে হচ্ছে শুরু করবো আর কি। একটা আমরা ব্রেক নিব। টাইম দিয়ে দেন যে কয়টার সময় শুরু করবেন। এখন হচ্ছে 34 তো, তাহলে হচ্ছে আমাদের 15 মিনিট লাগবে, তাহলে আমরা 50-এ শুরু করবো আর কি। হ্যাঁ, সেম লিঙ্কে আপনারা জয়েন করবেন। হ্যাঁ, 50-এ 5টা 50। ওকে।